ভাই ভাই আমি জালকাঠির কেউ আছে আশেপাশের? আমি পিরোজপুর। এই যে আমি আছি। আমি ভাই পিরোজপুর। কাজ করো। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি রাজাপুরে ভাই। আসসালামু আলাইকুম। খুঁজলে আপনারা অনেকে পেয়ে যাবেন। বন্ধ করো, টিভি বন্ধ করে এটাই দিকে দাও। আলহামদুলিল্লাহ, সবাই শহর বাড়ি বাংলাদেশ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা বড় করো, বড় করো। লাস্ট ক্লাসে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার 6টা যে পয়েন্ট ছিল স্যার ডিস্ট্রিবিউশনের, ওখানে একটা পয়েন্ট ছিল ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। জি, এখানে স্যার কাস্টমার থেকে আবার প্রোডাক্টের ফলোটা এসে যাচ্ছে, রিটেলার হাউসে কেন যাচ্ছে? ডটেড Customer যাচ্ছে। শুধু- ডটেড মানে হচ্ছে ইনফরমেশন। স্যার ইনফরমেশনও যাচ্ছে, প্রোডাক্টের এররটাও তো দেখাচ্ছেন। প্রোডাক্টের ওইটা নাই, ওইটা দেখেন একটা মিল্ক রানের মতো ট্রায়াঙ্গেল আছে না? জি স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে মিল্ক রান। মানে একটা ট্রাক কি করে প্রোডাক্ট নিয়ে কাস্টমার টু কাস্টমার আপনার পুরো ভ্যানটা খালি করে আর কি, করে আবার চলে যায়, যে প্রোডাক্টটা আবার ভরে তারপর আবার অন্য কাস্টমার। ওই আমাদের এখানে যেমন রুট ভিত্তিক আপনার ডেলিভারি দেয় না, কাস্টমার টু কাস্টমার বা দোকান টু দোকান, হ্যাঁ জি স্যার। এটাকে বলা হয় মিল্ক রান। হ্যাঁ, মিল্ক রান। আচ্ছা। জি। আচ্ছা, আজকে আমরা এক্সারসাইজ শুরু করবো আর কি। থিওরিটির পার্ট মোটামুটি আমাদের হয়ে গেছে। তো নেটওয়ার্ক ডিজাইনটা আমরা এক্সেলে শুরু করব। তো আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে অলরেডি 4টা ফাইল শেয়ার করা আছে, এগুলো একটু ডাউনলোড করে নেন প্লিজ। গুড ইভিনিং স্যার। হ্যাঁ পুলক, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন স্যার। এর আগের ক্লাসগুলোতে স্যার আমাদেরকে একবার এক্সাম্পল হিসেবে বলছিলেন মিল্ক রানটা হলো ওই যে হাব অ্যান্ড স্পোক টাইপের খানিকটা, জি জি, ঠিক না স্যার? হ্যাঁ একটু বলেন, ওনারা কাজটা করতে থাকুক, একটু এক্সপ্লেইন করেন হাব এন্ড স্পোক। হ্যাঁ, ওই যে মিল্ক রানটা মানে জাস্ট সিমিলার হলো যে হাব অ্যান্ড স্পোক। আমরা যেমন দেখি যে হাবের চারপাশে মানে স্পোক সিস্টেম যেটা, এটা মিলিত হয়েছে একটি হাবে। মানে সব জায়গা থেকে প্রোডাক্টটা এসে ওই হাবটা হলো জাস্ট মানে কালেকশন সিস্টেম, কালেকশন পয়েন্ট আর কি, ঠিক না স্যার? জি জি, কালেকশন পয়েন্ট। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে হাব অ্যান্ড স্পোক সিস্টেম বা হাব অ্যান্ড স্পোক মডেল। জি জি। হাব এন্ড স্পোকটা আমরা সাধারণত এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য মানে ইউজ করি। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সাপ্লাই চেনটা এরকম যে আপনারা দেখেন যে বাংলাদেশ যদি একটা ফাইনাল ডেস্টিনেশন হয় বা লাস্ট মাইল হয়, তাইলে কাতার, তারপরে টার্কি, হ্যাঁ আবুধাবি, এইগুলো হচ্ছে হাব। জি জি জি। তো বাংলাদেশ, ইন্ডিয়া, এখান থেকে আপনার চলে যাচ্ছে কাতার, কাতার থেকে আবার প্লেন লোডেড হয়ে আপনার হয়তো ফাইনাল ডেস্টিনেশন, মানে যেটাকে বলি স্যার ট্রানজিট পয়েন্ট যেটা। হ্যাঁ হ্যাঁ জি জি। আপনি স্পোক কানেক্টর। আচ্ছা, সবার কি ডাউনলোড হয়েছে? কমপ্লিট হয়নি স্যার, এখন 3টা ডাউনলোড হয়েছে। আমাদের আজকে এক্সেলে কাজ করব। পুলকের আমাদের হয়তো একটু সাহায্য লাগতে পারে। সবার কম্পিউটার কি সলভার ইনস্টল আছে? মাইক্রোসফট এক্সেলে সলভার, জি সলভার মেবি নাই। সলভার ছাড়া তো সাপ্লাই চেইনের লোকজন কিভাবে চলবে? ডিসিশন যে কোনো নিতেই তো সলভার লাগে। আচ্ছা, তো পুলক কি দেখাবেন আজকে একটু সলভার ইনস্টলেশন? হ্যাঁ স্যার। তারপর আমরা ক্লাসটা শুরু করি। যে সবাই একটু কেয়ারফুলি ফলো করেন, কারণ
এখন থেকে অনওয়ার্ড যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের এই সলভারটা লাগবে। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো এখন? প্লিজ সবাই একটু পুলককে খেয়াল করেন, সলভারটা একটু ইনস্টল করা শিখি আমরা। হ্যাঁ, তো মানে যেটা প্রথমে প্রি রিকুইজিট যেটা স্যার, সেটা হলো যে আশা রাখছি যে সবার এক্সেল ভার্সন মিনিমাম এক্সেল 2013। তো এক্সেল 2013 যদি সবার হয় তাহলে জাস্ট প্রথমে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যেয়ে ফাইল মেনুতে যাওয়ার পরে অপশন, কারো হয়তো ডিরেক্টলি মেনুর নিচে থাকবে, কারো কারো হয়তো ভার্সন অনুযায়ী মোরের নিচে ফিডব্যাকের নিচে অপশন থাকবে। তো অপশনটা যাওয়ার পরে অপশনে অ্যাড ইন কথাটা লেখা আছে, অ্যাড ইনস। তো আমরা অ্যাড ইনসে ক্লিক করলাম। এখানে একটু সময় নেয়, অনেক সময়। হ্যাঁ, অ্যাড ইনস। জি অ্যাড ইনসে যাওয়ার পরে এই যে অ্যানালাইসিস টুল প্যাক, অ্যানালাইসিস টুল প্যাক আর সলভার অ্যাড ইন আছে লেখা, সলভার অ্যাড ইন। দুইটাকে ক্লিক করতে হবে? এক একটা করে নিলেই চলবে, দুটোকে ক্লিক করা যদি যায় একসাথে, না একসাথে যায় না। অ্যানালাইসিস টুল সলভার অ্যাড ইনটাকে নিলেই হবে। সলভার অ্যাড ইন গো যে এরকম আপনি হয়তো ব্ল্যাঙ্ক পাবেন, মানে যেহেতু পূর্বে ইনস্টল করা হয়নি সেজন্য আপনি একসাথে এই যে সলভার অ্যাড ইন এটাকে এটাকে টিক মার্ক করুন। টিক মার্ক করে পরে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পরে সলভার অ্যাড ইনটা, এই মডিউলটা অ্যাড হয়ে যাবে। কিভাবে বুঝবেন যে এটা অ্যাড হয়েছে কিনা? আপনি ডেটায় যাবেন, এবার দেখবেন উপরে অ্যানালাইজের উপরে এখানে সলভার কথাটা চলে আসছে। সলভার যে কমান্ড বাটন, এই কমান্ড বাটন দেখতে পাবো। তো আমরা যদি হ্যাঁ জি দাদা, এই অপশনটা আসলে কেন লাগবে আমাদের? এই সলভার, হ্যাঁ হ্যাঁ, এক্সেল সলভারটা তো একটা প্রবলেম সলভিং একটা টুলস, বড় টুলস।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা দিয়ে অনেক বড় বড় কমপ্লেক্স প্রবলেম, এটা বিল্ট ইন এর ব্যাক এন্ডে বিল্ট ইন কিছু ফাংশন অটোমেটিক্যালি দেওয়া আছে আর কি। আচ্ছা হ্যাঁ, যেটা আমরা হয়তো 5 ঘন্টা বসে মানে করতে পারবো, সেটা জি। এটা খানিকটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আর কি। এটা অটোমেটিক্যালি আমাদেরকে অনেক প্রবলেম সলভ করে দিতে পারে। দাদা এটা কি উইন্ডোজ 10 এ আছে? উইন্ডোজ 10, হ্যাঁ। উইন্ডোজ 10-এ আপনারটা কি উইন্ডোজ 13? হ্যাঁ হ্যাঁ, আমারটা উইন্ডোজ 16 সম্ভবত। 16? হ্যাঁ হ্যাঁ, এটা হলো উইন্ডোজ না, এটা আপনি দেখবেন এক্সেল ভার্সন। উইন্ডোজ তো অপারেটিং সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, এক্সেল এক্সেল। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন যে এক্সেল না 2000। এক্সেল তো এটা তো ওই আপনার কি বলে মাইক্রোসফট ইয়েতে উপর ডিপেন্ড করে মনে হয়। হ্যাঁ না, হ্যাঁ, না। উইন্ডোজের উপর ডিপেন্ড করে। উইন্ডোজের হ্যাঁ, উপরে উইন্ডোজের উপরে না, এটা মাইক্রোসফট অফিসের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অফিসের উপর ডিপেন্ড করে, অফিস। না, তো ওটা একই কথা। রিলেশনশিপ আছে, ওইটা কম্পেটিবিলিটি নির্ভর করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরেও, সেটা ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, সলভার হ্যাঁ, উইন্ডো এক্সেল 2010-এও আপনি এই সেমটাই পাবেন। আচ্ছা আচ্ছা। তো আমরা যদি আবার একটু দেখে নিই, আবার সেটা একটু হলো যাই। ফাইলে যাবার পরে একটু লিখে সরাসরি নি দাদা, একটু লিখে নি, ফাইল দেন ফাইলের পরে অপশন। অপশনস। তো সেটা অনেক সময় সরাসরি পাবেন, আবার কখনো কখনো মোরের মধ্যে সাব মেনু হিসেবে থাকবে আর কি। এই যে ওকে, নো অপশন, প্রবলেম। অপশন, আচ্ছা, অপশন। হ্যাঁ। অপশন যাবার পরে এই যে অ্যাড ইনে Add in। ক্লিক করবেন, অ্যাড ইন। জি। এখান থেকে আপনি দুটো আমাদের কাজে লাগবে, সেটা হলো অ্যানালাইসিস টুল প্যাক আর হলো সলভার অ্যাড ইন। আপনি Solver add-in। পর্যায়ক্রমে এই দুটাই ইনস্টল করে রাখবেন আর কি। তো জি। ধরুন সলভার অ্যাড ইন, অ্যাড ইন, এটাকে সিলেক্ট করার পরে গো। হ্যাঁ হ্যাঁ, এটাকে সিলেক্ট করার পরে গোতে হ্যাঁ। যাওয়ার পরে এটা আপনি ব্ল্যাঙ্ক পাবেন, তো এটাকে দিয়ে নিবেন, চেকবক্স দেওয়ার পরে ওকে করে দিবেন, ওকে হয়ে গেল। তারপর ডেটায় যাওয়ার পরে আপনি ডান পাশে রাইট টপে দেখবেন সলভার একটা কমন বাটন অ্যাড হয়ে গিয়েছে। সিমিলারলি এটা কোথায় হয়েছে দাদা? এটা তো বোঝা যাচ্ছে না। ডাটায় যাওয়ার পরে ডাটায় যাবার পরে দেখুন ডান পাশে উপরে রাইট, আপনার এখানে তো দেখা যাচ্ছে না। আমারটা দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। এই যে সলভার। সলভার। ওকে। হ্যাঁ, সিমিলারলি আপনি কি করবেন, সিমিলারলি আপনি অপশানে যে আপনি অ্যাড ইনে যে এই অ্যানালাইসিস টুল প্যাকটাও এরকম ইনস্টল করে নেবেন। গোতে যে এই যে অ্যানালাইসিস টুল প্যাক, অ্যানালাইসিস টুল প্যাক, এটা আমাদের সামনে ওই যে ডিমান্ড ফোরকাস্টিং করার জন্য আমাদের এই আপনার রিগ্রেশন গুলো, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন গুলো ব্যবহার করতে পারবো আমরা ডেটা অ্যানালাইসিস। এই দেখেন দুটো অ্যাড হয়ে গেল, সলভার এবং ডেটা অ্যানালাইসিস। দাদা কষ্ট দিব দাদা, বলুন। কষ্ট দিব। সিদ্ধার্থ বলছিলাম দাদা, এই আরেকবার কি রিপ্লাই করা যায় দাদা? অবশ্যই একটু ভুল হয়ে অবশ্যই গেছে অবশ্যই দাদা। অবশ্যই অবশ্যই। আমি প্রথমত একটু বলি, আমি জাস্ট এটা হচ্ছে 2013 মডেল, তাই তো? জি জি। আপনার এক্সেল কা? হ্যাঁ হ্যাঁ, 2013 মডেল। এটা আমরা কিসের কাজ করতেছি দাদা? আমি আসলে ক্লাসটা প্রথম থেকে কোপ আপ করতে পারিনি দাদা। আচ্ছা, এটা হলো এক্সেলের, মাইক্রোসফট এক্সেলের হ্যাঁ, একটা ইন্টিগ্রেটেড একটা মডিউল আর কি, যেটা আমরা কমপ্লেক্স বিভিন্ন প্রবলেমগুলো, কমপ্লেক্স সিনারিওগুলো, যেটা আমরা এই সলভার এবং ডেটা অ্যানালাইসিস এই টুলসগুলো ইউজ করে আমরা অনেক ধরনের কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করতে পারবো। যেমন বুঝতে পারছি দাদা। এটা হলে কি হবে, মানে খানিকটা সিমুলেশন টাইপের আর কি, এটা হলে কি হবে এই হ্যাঁ, বুঝতে পারছি। ডিসিশন আচ্ছা দাদা, নেওয়ার জন্য। এখন দাদা আমি একটু যে লিখতে যাচ্ছিলাম, প্রসেসটা লিখতে পারিনি, একবার বললে আমি লিখে নিতে পারি। আচ্ছা, প্রথমে ফাইল মেনুতে যান, ফাইলে যাবার পরে অপশন, ওকে, অপশন। এই অপশনে ক্লিক করলাম। অপশন যাবার পরে সাধারণত এই যে অ্যাড ইন মেনুতে ক্লিক করেন, অ্যাড ইনসে ক্লিক করবার পরে আপনি সলভার অ্যাড ইন
সিলেক্ট করেন, Yes. সলভার অ্যাড ইন। ওকে ওকে এরপরে গো তারপরে গো, গো হ্যাঁ গো যাওয়ার পরে তারপরে এই যে সলভার অ্যাড ইনটা এটা ব্ল্যাঙ্ক পাবেন আপনি, যেহেতু আপনি পূর্বে ইনস্টল করেননি, তো এটা ব্ল্যাঙ্ক পাবেন। এটাকে চেক করে দিন, চেকবুকটা ওকে করে দেওয়ার পরে তারপর ওকে করুন। ওকে করবার পরে চেক করবেন যে কিভাবে যে আপনার এটা অ্যাড হয়েছে কিনা। তারপর ডাটায় যে হ্যাঁ ডাটাতে যে এই যে টপ রাইটে যে টপ রাইটে যে দেখে নেবেন যে এটা আসলে অ্যাড হয়েছে কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ। বুঝতে এটা করলাম। আর এরপরে অ্যানালাইজে একটা একই সেম ভাবে হ্যাঁ ডেটা অ্যানালাইসিস টুলবারটাও একইভাবে ইনস্টল করবেন। সবাই কি পারলাম ইনস্টল করতে? জি স্যার হয়েছে। ল্যাপটপটা একটু দাও। সবার ইনস্টল না হলে মানে আজকে যে ক্লাস শুরু হবে অনওয়ার্ডস আপনারা ইউটিল করবেন। তিনি ডিপ টাইপ আর কি আমরা ক্যালকুলেশন আজকেরটা হয়তো একটু স্লো যাবে, কিন্তু পরের গুলো কিন্তু আপনাদের খুব হেল্পফুল লাগবে, এটা করতে হবে। আচ্ছা তাইলে আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। সবার সামনে আশা করি পিপিটিটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ক্লাসে আমরা নেটওয়ার্ক ডিজাইনটা বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কত ধরনের হয়, এটা সুবিধা অসুবিধা এবং প্রোডাক্ট ওয়াইজ কিভাবে আমরা কোন প্রোডাক্টের জন্য কিভাবে নেটওয়ার্কটা ডিজাইন করব, কোনটা সুইটেবল হবে না হবে, এটা লাস্ট স্কোর কার্ড পর্যন্ত আমরা দেখাই দিচ্ছি আর কি। আপনাদের ক্লাসে আমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে কতদিন বলছিলাম যে আপনারা আপনাদের কোম্পানির প্রোডাক্টের জন্য একটা স্কোর কার্ড এভাবে ডেভেলপ নিয়ে আসেন। এটা কি করা সম্ভব হয়েছিল না? স্যার নেক্সট উইকে পারবো, আজকে একটু বিজি ছিলাম না। ঠিক আছে, মানে ক্লাস চলাকালীন সময় যদি আপনারা এক্সারসাইজ গুলো করে ফেলেন না, তাহলে আপনাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সবাই খুব বিজি, বুঝলেন না? যতটুকু এক্সারসাইজ দেওয়া হয় মানে আপনারা সাথে সাথে করে ফেলে এটা ব্রেনে থেকে গেল। আচ্ছা আজকে আমরা একদম পিওর নেটওয়ার্ক ডিজাইনে চলে যাব। তো নেটওয়ার্ক ডিজাইনে আমাদের যেগুলা কাজ হয়, যে ফ্যাসিলিটি, আমরা রোলটা কি হবে, ফ্যাসিলিটি বলতে মনে আছে তো বোধহয় আপনাদের যে আমরা তিনটা জিনিস বোঝায় থাকি। একটা হচ্ছে ইওর ফ্যাক্টরি, দুই নম্বর হচ্ছে ওয়্যারহাউস, তিন নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশনটা বা ডিসি ডিস্ট্রিবিউটর সেন্টার যেটা বলি আর কি। তো ফ্যাসিলিটি রোলটা কি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফ্যাসিলিটি লোকেশনটা কোথায় হবে, এটা কোন জায়গায় আপনার বেস্ট লোকেশন হবে সো দ্যাট আমাদের কস্টিংটা কম হয়। হ্যাঁ, থার্ড ওয়ান হচ্ছে ক্যাপাসিটি অ্যালোকেশন, যে কোন ফ্যাসিলিটিতে আমরা কি পরিমাণ ক্যাপাসিটি অ্যালোকেট করব। ফোর্থ ওয়ান হচ্ছে মার্কেট এন্ড সাপ্লাই অ্যালোকেশন, যে ক্যাপাসিটি যতটুকু আছে ওইটাতে ডিমান্ড কতটুকু অ্যালোকেট করবো, অর্থাৎ আমার মার্কেটের ডিমান্ডটা পুরোটাই আমি সার্টেন ক্যাপাসিটি বা ফ্যাসিলিটি থেকে নিচ্ছি, না আমি অন্য থেকে নিচ্ছি। দীপা গেঞ্জি দাও দিও। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাইলে কোন কোন জিনিস এখানে ইনফ্লুয়েন্স করে? এক নাম্বার হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ফ্যাক্টর আছে, যেমন আপনার হয়তো ক্যালকুলেশনে ধরা পড়লো যে আপনার ঢাকা, চিটাগাং, রাজশাহীর মধ্যে হয়তো বা আপনার ঢাকার থেকে আপনার সাপ্লাই করলে হয়তো খরচটা কম পড়ে, বা ডিউটি স্ট্র্যাটেজিক রিজন হয়তো আপনি চাচ্ছেন যে রেসপন্সিভনেস বেশি থাকবে, সেই কারণে হয়তো আপনি হয়তো প্রত্যেক ডিভিশনে একটা ফ্যাক্টরি খুলতে চাচ্ছেন। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ফ্যাক্টর ফ্যাক্টরি ফ্যাসিলিটি লোকেশন একটা বড় জিনিস। দুই নাম্বার হচ্ছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে টয়োটার কথা যদি চিন্তা করেন,
টয়োটা কি করছে যে সে যতগুলো মার্কেটে অপারেট করে, টয়োটা মার্কেট হিসেবে কনসিডার করে, প্রত্যেকটা মার্কেটে টয়োটার নিজস্ব ফ্যাক্টরি আছে। যেমন আপনার ইউএস বেস ফ্যাক্টরি আছে, ইউরোপিয়ান বেস, জাপানিজ, হ্যাঁ, তারপরে এই যেখানে যেখানে টয়োটা অপারেট করতেছে সেখানে সে ফ্যাক্টরি খুলে নিচ্ছে। আর এটা তাহলে হাইলি রেসপন্সিভ মার্কেট, এবং রিজন হচ্ছে যে সে ট্যাক্স, তারপরে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে আপনার লোকাল পলিটিক্যাল কন্ডিশন, এগুলো যেন সে মানে প্রপারলি অ্যাডহিয়ার করতে পারে বা মিনিমাইজ করতে পারে রিস্কগুলো, সেগুলো এইভাবে টয়োটা করে নিচ্ছে আর কি। সেকেন্ড ফ্যাক্টর যেটা ইনফ্লুয়েন্স করে, টেকনোলজিক্যাল ফ্যাক্টর। টেকনোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে যে আপনি কি হাইটেক ইন্ডাস্ট্রি করতেছেন নাকি লো টেক ইন্ডাস্ট্রি করতেছেন। যদি হাইটেক ইন্ডাস্ট্রি হয় তাহলে কোম্পানিগুলো চায় সেন্ট্রালাইজ করতে। যেমন ইন্টেলের কথা ধরেন, সারা ওয়ার্ল্ডে ইন্টেলের চিপসেট যায় বা প্রসেসর যায়, কিন্তু এর প্রোডাকশন সেন্ট্রালাইজড ইন দ্য ইউএসএ। এএমডি প্রসেসরের কথা বলেন, এটা হচ্ছে ইউএস বেসড। তো হাইটেক ইন্ডাস্ট্রি। কিন্তু লো টেক হইলে কোম্পানিগুলো চায় যে তাদের প্রোডাকশন গুলা মার্কেট ওয়াইজ ডাইভার্সিফাইড করতে। যেমন আপনি স্যামসাং এর প্রোডাকশন ফ্যাসিলিটি ধরেন এখন রেফ্রিজারেটর, তারপরে আপনার স্যামসাং এর অন্যান্য মোবাইল ফোন, তারপরে এসি, এইগুলো এখন ধরেন বাংলাদেশেও প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, তো এরা চায় হচ্ছে যদি লোটেক কোম্পানি হয় তাহলে আপনার লোটেক আপনার ফ্যাসিলিটি হয় তাহলে আপনার মার্কেট বেস করে রাখতে চেষ্টা করে। 3 নম্বর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আছে ট্যাক্স এন্ড ট্যারিফ, এক্সচেঞ্জ রেট, আর ফ্রেট এন্ড ফুয়েল কস্ট। ট্যাক্স এন্ড ট্যারিফ ইনসেনটিভটা গ্রহণ করার জন্য বা অ্যাভেল করার জন্য আপনাকে অনেক কোম্পানি একদম রিমোট লোকেশনেও চলে যায়। যেমন আমাদের বাংলাদেশের ইপিজেড আপনারা জানেন যে ওয়ার্ল্ডের অনেক ফ্যাক্টরি, স্পেশালি সাউথ কোরিয়া, চায়না, জাপান, হ্যাঁ, নানান দেশের ফ্যাক্টরিগুলো কিন্তু এখানে অপারেট করে। এট দ্য সেম টোকেন আপনার চায়নায়ও আপনার গোয়ানজোতে আপনার টেরিফারি জোন আছে, সাংহাইয়ে টেরিফারি জোন আছে। সেখানে তারা কি করে, আপনার ওইসব কোম্পানিগুলা এগুলা ইনসেন্টিভ অফার মানে অ্যাভেল করার জন্য ওইখানে তাদের ফ্যাসিলিটি লোকেশন করতেছে। নাম্বার 2 হচ্ছে এক্সচেঞ্জ রেটের ফ্লাকচুয়েশনও অনেক সময় আপনার মিনিমাইজ করার জন্য ফ্যাক্টরিগুলা লোকালাইজড করে। যেমন 2009-10 এক বছরের মধ্যে আপনার দেখা যাচ্ছে জাপানিজ কোম্পানিগুলা বা যে ইউরোপিয়ান যে মার্সিডিজ বেঞ্জ আছে বা বিএমডব্লিউ, এইসব কোম্পানিগুলা আপনার জাস্ট 1 সেন্ট তাদের ডলার প্রাইস ইনক্রিজ করার কারণে ইয়ারলি তারা $75,000 লস করে। হ্যাঁ, আপনাদের বইতে দেখেন উদাহরণটা আছে যে মাত্র ডলারের প্রাইসটা 1 সেন্ট বেড়ে গেছে, হ্যাঁ, ইউরোর তুলনায় তাদের $75,000 লস হয়ে গেছে। এইরকম হচ্ছে অনেক সময় এই জন্য কোম্পানিগুলো কি করে যে লোকালাইজ মার্কেটে তাদের ফ্যাসিলিটি লোকেট করার চেষ্টা করে। থার্ড ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে আপনার ফ্রেট এন্ড ফুয়েল কস্ট। যে আপনি হয়তো চিন্তা করছেন যে বাংলাদেশে বা যেসব লো কস্ট প্রোডাকশন কান্ট্রি আছে সেখানে আপনার ফ্যাক্টরি লোকেট করবেন, কিন্তু ডিউ টু ট্রান্সপোর্টেশন কস্ট ইন টার্মস অফ ফিউল আপনার দেখা যাচ্ছে যে আপনার এই আপনার প্রোডাক্টের কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে যাচ্ছে আর কি। যেমন 2009 and 10 এই সময়টার দিকে আপনার 9-এর শুরু বা শেষের দিকে ছিল আপনার $31 পার ব্যারেল ছিল, এইটা $100 পার ব্যারেল চলে গেছে হচ্ছে 2010-এ। তাহলে এত ফ্লাকচুয়েট যখন করে তখন আপনার ফ্যাসিলিটি বাইরে বা আপনার নেশন কান্ট্রিতে লোকালাইজড করা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায়, প্রাইস খুব বেশি আপ ডাউন করে। তারপর হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন থাকে, এটা আমরা জানি যে বাংলাদেশের মতো কান্ট্রি বা দেশের লোকস্ট কান্ট্রিগুলো আছে এগুলোতে পলিটিক্যালি কিন্তু খুব ভার্নারেবল। আফ্রিকা খুব ভার্নারেবল, কিন্তু ওইখানে আপনার প্রোডাকশন কস্ট খুব কম, রিস্ক বেশি স্যার, আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট বেশি। হ্যাঁ, বাংলাদেশও এক সময় আনরেস্ট খুব বেশি ছিল। ইন্ডিয়া, পাকিস্তান বা সাবকন্টিনেন্ট, হ্যাঁ, যেখানেই লো কস্ট ওইখানেই দেখবেন যে পলিটিক্যাল গ্যাঞ্জাম আছে, তাই কিনা? জি স্যার, ঝগড়া বেশি শোনা যায় এখানে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচারের ফ্যাক্টর আছে, যে আপনি যেখানে অপারেট করবেন ওই লোকেশনটা ইনফ্রাস্ট্রাকচার কেমন। যেমন
আপনি চারটা প্রভিন্স বা চারটা প্রভিন্স ধরেন, সাংহাই 2000 কত দিকের কথা, 90s এর দিকে কথা বলতেছে আর কি। তখন তো যে টেরিফ জোন গুলা আপনার চায়না ওপেন করতেছে সব বর্ডার। তো টেরিফ ফ্রি জোন খোলার পরে মূলত বাইরের কোম্পানিগুলো চারটা প্রভিন্স এরা চুজ করে নিছে আর কি, সাংহাই, তিয়ানজিয়ান, তারপরে শেনজেন যেটা আছে, তারপরে হচ্ছে আর গুয়ানজো। তো এগুলোতে কেন তারা, যদিও ওইখানে লেবার কস্ট বেশি ছিল, আপনার হাউজিং বা আপনার ক্যাপিটাল কস্ট বেশি ছিল, তারপরেও হচ্ছে বিভিন্ন কোম্পানি ওইখানেই লোকেট করছে, বিকজ ওই প্রভিন্স গুলার আপনার ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপড। হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পিটিটিভ ফ্যাক্টর থাকে। কম্পিটিটিভ ফ্যাক্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস বিটুইন ফার্মস, আর একটা হচ্ছে লোকেটিং টু স্প্লিট দ্য মার্কেট। পজিটিভ এক্সটার্নালিটিস কখন থাকে, যখন আপনার ফার্মগুলো যদি একটা ক্লাস্টারে থাকে বা একই রিজনে থাকে, তাহলে তার কম্পিটিটিভনেস বাড়ে। ফর এক্সাম্পল দেখবেন যে বাংলাদেশে জুয়েলারি যেসব দোকান আছে, এগুলা সব একই রিজনে বা একই মার্কেটে একই জায়গায় থাকতে পছন্দ করে। যেমন বাইতুল মোকাররম বা গুলশান বা আপনি ধরেন যমুনা ফিউচার পার্কে দেখবেন যে একই ফ্লোরে ফ্যাশন টাইপ দোকানগুলা বা একই ফ্লোরে মোবাইল এই রিপেয়ার শপগুলা বা মোবাইল সেলিং দোকানগুলা, এগুলা সব কোলোকেট করে থাকে। এই কোলোকেশনের থেকে তারা পজিটিভ এক্সটার্নালিটিস এই অ্যাডভান্টেজটা পায়। তো এই কারণে দেখা যায় যে বললাম যে ইউএস চিপ বেসড যত আপনার ফ্যাক্টরি আছে, ইভেন স্যামসাং এর যে চিপ ফ্যাক্টরি এটাও ইউএস বেসড। তো ওইখানে সব একসাথে ক্লাস্টার থাকার কারণে এরা নানান ধরনের সুবিধা, টেকনোলজিক্যাল সুবিধা, হিউম্যান রিসোর্সের সুবিধা, ক্যাপিটাল সুবিধা এইগুলা পায় আর কি। আবার এট দ্য সেম টাইম আপনার ওই রিটেলাররাও যদি এরকম একটা সেম জায়গায় লোকেশনে থাকে, তারাও নানান ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে আর কি। দেখবেন যে বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, এগুলো দেখবেন যে গাজীপুর সেন্ট্রিক, ঢাকার মধ্যে আগে কিছু ছিল কিন্তু এখন আস্তে আস্তে সবই গাজীপুরের দিকে চলে গেছে। চিটাঙেরও কিছু আমাদের আরএনজি ফ্যাক্টরিগুলো আছে, ওইখানেও আপনার লোকালাইজড, মানে একই লোকালিটিতে তারা থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে তারা এক সাপ্লায়ার কি এক ট্রাক মাল নিয়ে আসলে বিভিন্ন সাপ্লায়ারের কাছে বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে সে মালগুলা দিয়ে দিতে পারতেছে। হ্যাঁ, তাহলে সাপ্লাইয়ের জন্য অনেকটা খরচ কমে যায়। আর একটা হচ্ছে স্প্লিট মার্কেট কখন করি আমরা। স্প্লিট মার্কেটটা থাকে হচ্ছে কি, যখন আমরা দুইটা কোম্পানি দিয়ে কম্পিট অন প্রাইস। হ্যাঁ, যখনই প্রাইসের বেসিসে কম্পিট করবে, তখন এদের জন্য সুবিধা হচ্ছে যে আপনারা কম্পিট অন প্রাইস, আর একটা হচ্ছে কন্ডিশন হচ্ছে কাস্টমার ট্রাভেল, অর্থাৎ আপনার দোকানে আসতে কতটুকু সময় লাগে। কাস্টমার যদি প্রেফার করে যে যত কম সময়ে দোকান থেকে জিনিস নিতে পারবে, এত ট্রাভেল করতে পছন্দ করে না, তখন তারা স্প্লিট হলে সুবিধা, যে দুইজন দুই জায়গায় থাকবে এবং মার্কেটে কাস্টমারের কাছাকাছি থাকবে, সো দ্যাট দে গেইন দ্য মোর মার্কেট শেয়ার। তাহলে এই দুইটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এরপরে লোকেশনের ফ্যাক্টর হচ্ছে রেসপন্স টাইম এন্ড লোকাল প্রেজেন্স। হ্যাঁ, তো রেসপন্স টাইম তো আমরা বলতেছি যে একটু আগে শুনলেন যে টয়োটার কথা বলছি যে সব জায়গায় তাদের ফ্যাক্টরি আছে। অ্যামাজন বা চাল ডালের মতো বাংলাদেশের যদি উদাহরণ দিই, চাল ডালের ধরেন প্রায় সবগুলা বড় থানা যেগুলো হচ্ছে পপুলার থানা, ওইখানে ওদের আপনার ওয়্যার হাউস গুলা বিল্ড আপ করছে। দারাজেও এরকম প্রায় দেখলাম যে 6টা ঢাকার ভিতরে আপনি তাদের কোলোকেশন আছে। তারপরে হচ্ছে দেখেন লজিস্টিক্স এন্ড ফ্যাসিলিটি কস্ট আছে। লজিস্টিক্স তো আমরা যেটা বলতেছি যে ট্রান্সপোর্টেশন কস্ট, আর ফ্যাসিলিটি কস্ট যে আপনার যেখানে আমরা ফ্যাক্টরি করতেছি সেখানে আপনার কস্টিংটা কেমন। হ্যাঁ, ওইখানে কি রেন্ট কেমন, পানি বা ইলেকট্রিসিটি, এই জিনিসগুলো আর আপনার প্রাইসিং কেমন, সেটার উপর আমরা বেসিস করে আমরা কি করি, বা টোটাল লজিস্টিক কস্টের উপরে ডিজাইন আমরা নেটওয়ার্ক ডিজাইন করি বা ফ্যাসিলিটি লোকেশন করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি নেটওয়ার্ক ডিজাইনের ফ্যাক্টর গুলা। তো নেটওয়ার্ক ডিজাইন করার সময় আমরা মোটামুটি 4টা ফেজে করার চেষ্টা করি আর কি, বা স্টেপ বাই স্টেপ। এক নাম্বার হচ্ছে ডিফাইন সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। হ্যাঁ, যে আপনি কোথায় করবেন সাপ্লাই চেইনটা, কিভাবে মানে কি মিট করতে চাইতেছেন, আপনি কি লো কস্ট মিট করতে চাইতেছেন না রেসপন্সিভ হতে চাইতেছেন, এইটা আগে ডিফাইন করা। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আপনার
রিজিওনাল ফ্যাসিলিটি কনফিগারেশন, যে কোন রিজিয়নে আপনি করবেন, করলে সেই রিজিয়নে আপনার রিস্ক কি হবে, হ্যাঁ, তারপরে এক্সচেঞ্জ রেট কেমন হবে, কম্পিটিটর কারা হবে, এগুলা ডিফাইন করি। থার্ড ওয়ান হচ্ছে ডেরিভেবল পটেনশিয়াল সাইজ, আচ্ছা এগুলো করবো। লোকেশন চয়েস আমরা লাস্ট করে থাকি আর কি। আচ্ছা এখন আসি মডেলে। ওরা একটা মডেল আপনাদের বইতে দিচ্ছে, যে প্রথমে হচ্ছে যে আপনি যখন আমরা ক্যাপাসিটি ইয়ে করতে চাই, যে ওভারঅল প্রফিটেবিলিটি দেখি, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভনেস দেখার চেষ্টা করি, আমরা নানান ধরনের ট্রেড অফ এখানে করার চেষ্টা করি, যে আমার রেসপন্সিভনেসটা কেমন হবে না কস্টিং কেমন হবে। তো আমরা সবসময় ইন বিটুইন থাকতে চাই, যে রেসপন্সিভ হব এট দ্য লোয়েস্ট কস্ট, এইটাতে আমরা সবসময় থাকার চেষ্টা করি আর কি। তো প্রথমে যেটা আমরা দেখার চেষ্টা করি, টু ডিজাইন এ লোকেশন এন্ড ক্যাপাসিটি। প্রথমে আমরা লোকেশনটা দেখার চেষ্টা করি, যে কোন এলাকায় আমার ফ্যাক্টরিটা হবে এবং আমি ওইখানে কতটুকু ক্যাপাসিটি বিল্ড আপ করবো, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা সেই ক্যাপাসিটিটাতে আমরা ডিমান্ড ম্যাচ করানোর চেষ্টা করি, যে মার্কেট থেকে ডিমান্ড আমরা কতটুকু, এই ডিমান্ডটা কোন ফ্যাসিলিটিতে আমরা কি করব, অ্যালোকেট করব। তাহলে এখানে তিনটা জিনিস দেখেন একসাথে হচ্ছে। এক নাম্বার হচ্ছে দেখেন লোকেশন, ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ডিমান্ড অ্যালোকেশন। তাহলে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো লাগে আর কি, লোকেশন অফ সাপ্লাই সোর্সেস এন্ড মার্কেট, পটেনশিয়াল ফ্যাসিলিটি সাইট, যাই হোক আমরা এগুলো একটু দেখে নিতে পারবেন, কিন্তু আমরা মূল জায়গায় চলে যাই আর কি। তা আপনাদের বইতে প্রথম যে উদাহরণটা শুরু করছে, আগে প্রবলেমটা আমি বলে দিচ্ছি। এটা একটা সানওয়েল কোম্পানি, পেট্রোকেমিক্যাল কোম্পানি। তারা এই কয়টা মার্কেটে, এখানে 5টা মার্কেট আছে, এই 5টা মার্কেটে তারা অপারেট করে, হ্যাঁ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া এন্ড আফ্রিকা। এবং তারা এখন ডিজাইন করতে চাচ্ছে যে তারা কি এই 5টা মার্কেটেই আপনার ইয়ে করবে কিনা, আপনার ফ্যাক্টরি বিল্ড আপ করবে কিনা, এবং করলে কি এটা হাই ক্যাপাসিটির করবে না লো ক্যাপাসিটির করবে। তো ধরেন যদি লো ক্যাপাসিটির একটা নর্থ আমেরিকান প্ল্যান্ট তৈরি করে, তাইলে তার হচ্ছে ফিক্সড কস্ট হবে হচ্ছে $6,000, আর তার ক্যাপাসিটি হবে যে 10 মিলিয়ন ইউনিটস, হ্যাঁ, সবকিছু এখানে যা আছে আমাদের হচ্ছে মিলিয়নে। ওয়ারে সে যদি নর্থ আমেরিকায় আপনি ফিক্সড বড় ধরনের হাই ক্যাপাসিটির কোনো ফ্যাক্টরি করে, তাহলে 20 মিলিয়ন ইউনিট সে এখানে প্রডিউস করতে পারবে, ওয়ারে তার ফিক্সড কস্ট গোজ টু $9,000, হ্যাঁ, বা $9 বিলিয়ন। বুঝা গেছে আমার কথাটা? এখানে স্যার প্রপোর্শনেটলি ফিক্সড কস্ট কম বাড়তেছে, বাট ক্যাপাসিটি বাড়তেছে বেশি। যদি তার একটু চেঞ্জ করে আর কি, নর্থ আমেরিকা যেটা বললেন স্যার, ফিক্সড কস্ট যখন 6,000, তখন ক্যাপাসিটি ছিল 10 ইউনিট, হ্যাঁ, যখন 9,000 হচ্ছে, প্রপোর্শনেটলি 6,000 টু, হ্যাঁ একটু বাড়তেছে, বাট আমার 100% বাড়তেছে হলো ক্যাপাসিটি। আচ্ছা, আর তারপরে দেখেন ডিমান্ডের অবস্থা দেখেন। নর্থ আমেরিকান ডিমান্ড আছে 12 মিলিয়ন ইউনিট, সাউথ আমেরিকায় 8 মিলিয়ন, ইউরোপে 14 মিলিয়ন, এশিয়া 16 এবং আফ্রিকা 7 মিলিয়ন। এগুলো হচ্ছে সব ডিমান্ড, নিচে যেগুলো আছে হ্যাঁ মার্কেটের ডিমান্ড। আর মাঝখানে যেগুলো দেখতেছেন, যেমন নর্থ আমেরিকা টু নর্থ আমেরিকায় তারা যদি সব ডিলারের কাছে বা তাদের প্ল্যান থেকে যদি অন্যগুলো ডিসি বা ওয়্যার হাউসে আপনার ট্রাকগুলা ডেলিভারি করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের খরচ হচ্ছে 81 মিলিয়ন। নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা যদি এক্সপোর্ট করে তাহলে 92, ইউরোপে করলে 101 মিলিয়ন, এশিয়াতে 130, আর আফ্রিকা হচ্ছে 115 মিলিয়ন। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা প্লেস থেকে প্রত্যেকটা প্লেসে আপনার তাদের ট্রান্সপোর্টেশন কস্টটা দেয়া আছে। তাইলে এখন আমাদের সামনে কোশ্চেন হচ্ছে, সাপ্লাই চেইনের যারা স্পেশালিস্ট আপনারা, কোশ্চেন হচ্ছে যে আমরা 5টা যে আমাদের মার্কেট আছে, 5টা মার্কেটেই কি আমি আমার প্ল্যান খুলবো? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে যদি 5টা মার্কেটে এই প্ল্যান খুলি, বা যে কটাতে আমি প্ল্যান খুলি না কেন, এটা কি আমি হাই ক্যাপাসিটি খুলবো না লো ক্যাপাসিটি খুলবো? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোন মার্কেট থেকে কোন মার্কেটে আমি কি করব, আমার ডিমান্ডটা মেট করার চেষ্টা করব, বা সাপ্লাই এন্ড ডিমান্ড মেট করার চেষ্টা করব। কোশ্চেন 3টা বুঝা গেছে?
ইয়েস, মার্কেটটাকে সাপ্লাই কোন ফার্স্টে হলো কোন মার্কেট থেকে সাপ্লাইটা আর যাবে। না, প্রথম কোশ্চেন হচ্ছে আমি কোন মার্কেটে আমার প্ল্যান গুলা খুলবো। ইয়েস, কোন মার্কেটের ডিমান্ড নাম্বার জেনারেট কোশ্চেন হচ্ছে যদি আমি প্ল্যান খুলি তাহলে কি আমি বড় প্ল্যান খুলবো না ছোট প্ল্যান খুলবো? বুঝা গেছে? 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যদি আমি প্ল্যান খুললাম, যে কোনো মার্কেটে খোলা হলো, তারপরে এইটা ওই মার্কেট থেকে কোন মার্কেটটা আমি সার্ভ করবো, বা মানে সাপ্লাইয়ের ডিমান্ডটা কোথেকে আসবে, সাপ্লাই কোথেকে, ডিমান্ডটা কোথেকে মেট হবে। ঠিক আছে, কোশ্চেন গুলো বোঝা গেছে? জি স্যার। আমি যদি এশিয়া টু এশিয়া যাই তখন কস্ট আছে 59 ট্রান্সপোর্টেশন কস্ট। জি বাট হোয়ার যখন আপনার আফ্রিকা থেকে আফ্রিকা যাচ্ছে তখন তার মানে এশিয়া টু এশিয়া কস্ট ইজ লো। জি, এরকম ভাবে প্রত্যেকটাতে দেয়া আছে, কিন্তু আমাদের জন্য লিস্ট কস্ট কোনটা হবে? সবগুলো অপশন, এখানে অনেকগুলো অপশন দাঁড়াচ্ছে না। দেখেন, মার্কেট ক্যাপাসিটি আর হচ্ছে প্ল্যান টাইপ, তাহলে আপনার কাছে ভ্যারিয়েবল কতগুলো আসছে চিন্তা করছেন? 5 5 25 আর 5 25 125, প্রায় 800-র কাছাকাছি আপনার ভ্যারিয়েবল আছে। এই অল্টারনেটিভ, আমি কি কথাটা বুঝতে পারছি? মাল্টিপ্লিকেশন করলে পারবে। হ্যাঁ, আপনি পারমিউটেশন করলে, কম্বিনেশন করলে আপনি দেখেন যে প্রায় 800-র কাছাকাছি আপনার অপশন দাঁড়ায়। মানে এখন 800 অপশন চিন্তা করে আপনি ডিসাইড করবেন যে আপনার কোন জায়গা থেকে কোথায় আমার ট্রান্সপোর্ট করলে বা কোথায় ফ্যাক্টরি বড় না ছোট করলে পরে আমার কস্টিংটা কম হচ্ছে। কি প্রবলেমটা আমাদের সামনে বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এটা প্রবাবলি ওই যে এক্সেলের দিয়ে করতে হবে। জি, তো এই জন্য পুলক বলছিল যে 800 অপশন আমরা হাতে কলমে করে আমাদের কি পরিমাণ সময় লাগবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আমরা সলভারটা ইউজ করি। আমাদের সলভারে প্রায় এরকম ভেরিয়েবল প্রায় 250 কনস্ট্রেইন দিয়ে 250 কনস্ট্রেইন পর্যন্ত সে সাপোর্ট করে আর কি। 250 কনস্ট্রেইন দিয়ে আমরা ইচ্ছা করলে যে কোনো প্রবলেম সলভ করে আনতে পারি। ঠিক কি না? আচ্ছা, আমরা ওই প্র্যাকটিক্যাল ওখানে যদি যে দেখি, জি আপনার যে এক্সেল শিটটা আছে স্যার। জি, আমরা এখন প্র্যাকটিক্যালি যাচ্ছি আর কি। একটা কোশ্চেন ছিল স্যার, প্লিজ। এই যে লো ক্যাপাসিটি 10 এবং হাই ক্যাপাসিটি 20, এই জায়গাটায় আমি একটু স্কিপ করে গেছিলাম, তো প্লিজ যদি কিছু মনে না করেন। মানে 10 হচ্ছে 10 মিলিয়ন ইউনিট। দেখবেন যে প্রত্যেকটা নর্থ আমেরিকা যদি প্ল্যান তৈরি করেন ওখানে $6,000 লেগসে প্ল্যানটা তৈরি করতে লাগবে, এবং ওখান থেকে আপনি 10 মিলিয়ন ইউনিট পার ইয়ার প্রোডাকশন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। ইফ ইউ গো ফর হায়ার প্ল্যান, হ্যাঁ, বড় ধরনের প্ল্যান তৈরি করতে হলে চাইলে ওখানে $9,000 লাগবে, আর 20 মিলিয়ন ইউনিট ওখান থেকে প্রডিউস করা সম্ভব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটা আমাদের সবাই দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে, একটু জুম করলে ভালো হতো। আচ্ছা, এখন আমরা একটু সলভারের কিভাবে কি বসানো হইতেছে না হইতেছে এগুলো একটু বের করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করি, কারণ আপনাদের কাজ করলে এরকম সলভারেই কাজ করতে হবে। তো এটা মডেলিংটা যদি আমরা মোটামুটি বুঝে যাই তাইলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারছি নাকি সমস্যা আছে এখানে? এই টেবিলটা আচ্ছা, তো এটা মডেলিং করানোর জন্য দেখেন আমরা সেম জিনিসটা এখানেই লিখছি।
এখানে দেখেন জিরো দেওয়া আছে। জিরোটা কি, যে কত থেকে কতটুকু আমরা এই ট্রান্সপোর্ট করব বা কত ইউনিট থেকে নিব। যেমন নর্থ আমেরিকা থেকে নর্থ আমেরিকায় কত কত নিব, তো আপাতত সবগুলা জিরো দেওয়া আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই দুইটা কলাম হচ্ছে 0 আর 1, অর্থাৎ 1 হইলে প্ল্যান খোলা হবে, 0 থাকলে প্ল্যান খোলা হবে না। বুঝা গেছে? অন ইকুয়াল টু ওপেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন টোটাল প্ল্যান কয়টা হবে? টোটাল প্ল্যান দেখেন এই দুইটা যোগ করলে সে কি ওই পার্টিকুলার প্লেসে একটা খুলবে না দুইটা খুলবে? এখানে 1 2 এইভাবে চলে আসতে পারে। হ্যাঁ, জি স্যার। অথবা এমন হইতে পারে যে ছোট খুলতে পারে একটা, বড় খুলতে পারে একটা, উই ডোন্ট নো। তাই এইটা টোটাল প্ল্যান এইভাবে যোগ করে সবগুলো বসানো আছে। ঠিক আছে, তারপরে দেখেন ক্যাপাসিটি কনস্ট্রেন্ট, অ্যাক্সেস ক্যাপাসিটি কিভাবে ডিটারমাইন করছে, যে এই যে এইগুলো এখান থেকে এখানে যতটুকু ট্রান্সপোর্ট হবে প্লাস হচ্ছে এইগুলা। হ্যাঁ, এটার সাথে দেখেন এইটার সাথে যোগ করা হয়েছে কোনটা দেখতেছেন কিনা? এই স্মল প্ল্যান্টের ক্যাপাসিটি কত এখানে? 10 ইনটু এটা যদি 1 হয় তাহলে ক্যাপাসিটি হয়ে যাবে 10,000। বুঝা গেছে? প্লাস এটা যদি 1 হয় তাহলে 20,000 হচ্ছে এটার ক্যাপাসিটি যোগ হবে। তাহলে টোটাল প্ল্যান্টের ক্যাপাসিটি মাইনাস হচ্ছে এইটুকু অংশ, টোটাল সাম মাইনাস। হ্যাঁ, তাহলে অ্যাক্সেস ক্যাপাসিটিও থাকবে না, বা চেষ্টা করা হবে যে জিরোর মধ্যে রাখার জন্য। সবাই বুঝতে পারছি কিনা? একটু রিপিট করলে স্যার একবার। দেখেন প্রথম হচ্ছে আমি প্ল্যান খুলবো কিনা। যদি প্ল্যানটা আমার স্মল প্ল্যান নর্থ আমেরিকায় খুলি তাহলে আমার ক্যাপাসিটি কত হবে? তাহলে এটা যদি 1 হয় তাহলে ক্যাপাসিটি হয়ে যাবে 10 মিলিয়ন ইউনিট। তাহলে এটা দিয়ে আমরা এটা গুণ করতেছি, তাহলে 1 হলে অটোমেটিক ক্যাপাসিটি তার হয়ে যাবে 10 মিলিয়ন। আর এটা যদি 1 হয় তাহলে ক্যাপাসিটি হয়ে যাবে কত? 20 মিলিয়ন। তাহলে দুইটা যোগ করলাম, যোগ করে এটা অবশ্যই এটা 1 হইতে পারে 0 হইতে পারে, দুইটাই 1 থাকতে পারে, এই জন্য আমরা যোগ করে রাখছি। যোগ করে মাইনাস দিলাম আমার এইখানকার মানে ডিমান্ড ম্যাটটা, কতটুকু ডিমান্ড কোথায় আমি ম্যাট করাবো। ঠিক আছে, সবগুলো একসাথে। হ্যাঁ, এই সবগুলো যোগ করে এই দুইটা থেকে যোগ থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আমার অ্যাক্সেস ক্যাপাসিটি থাকতেছে কিনা সেটা বের হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইভাবে বাকিগুলো সবগুলো আমরা সাজিয়ে নিলাম, নিয়ে এখানে অ্যাক্সেস ক্যাপাসিটি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া এটা দেখলাম। এখন ডিমান্ডের এখানে আসি। ডিমান্ড দেখেন কি করা হয়েছে, যে আমার ওই মার্কেটের ডিমান্ড কত? 12 মিলিয়ন ইউনিট। 12 মিলিয়ন ইউনিট মাইনাস আমার কতটুকু ডিমান্ড আমি ম্যাট করলাম, তাহলে নর্থ আমেরিকার সবগুলা ডিমান্ড যোগ করে বিয়োগ করে দিলাম, তাইলে আমার অ্যাক্সেস ডিমান্ড বা আনমেট ডিমান্ড থাকে কিনা আমি বুঝতে পারতেছি। কথাটা বুঝতে পারছি? 12 মিলিয়ন তো পাইছিলাম, মাইনাস কতটুকু আমার আসলে কোন এলাকায় যাচ্ছে নর্থ আমেরিকায়, নর্থ আমেরিকা মার্কেট থেকে কতটুকু মিট করতেছে সাউথ আমেরিকায়, সবগুলা এই নর্থ আমেরিকার কলামটা আমি যোগ করলেই টোটাল ডিমান্ড আমি কতটুকু মিট করতেছি সেটা বের হয়ে যায়। এবং যদি আনমেট থাকে 12 মাইনাস সেটা দিলে আনমেট ডিমান্ড মানে যতটুকু মেট করতে পারে না সেটা চলে আসে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইভাবে আমি সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সবগুলা আমরা করলাম। করার পরে আমার লক্ষ্যটা কি, যে আমার এখানে যে কনফিগারেশনটা আছে এখানকার অবজেক্টিভটা হচ্ছে যে আমার খরচটা কমানো। টোটাল খরচ যেখানে যেখানে সেটআপ করলে ট্রান্সপোর্টেশন করলে কম হবে সেখানেই আমি কি করব, আমার ফ্যাক্টরিটা লোকেট করার চেষ্টা করব। তাইলে এই যে খরচটা কিভাবে আমরা বের করছি, এই যে টোটাল যে ট্রান্সপোর্টেশন কস্ট মাল্টিপ্লাইড বাই সাম প্রোডাক্ট পেলাম এই সবগুলোর সাথে, করার পরে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা বের হলো, প্লাস আমার এই যে ক্যাপাসিটির যে গঠনগুলো দেখতেছি এটার সাথে স্মল ক্যাপাসিটির মাল্টিপ্লাই করছে, তাইলে স্মল ক্যাপাসিটির প্রোডাকশন মানে এস্টাবলিশমেন্ট কস্টটা বের হলো। আবার এটার সাথে আমার লার্জ ক্যাপাসিটি যদি থাকে এটার সাথে সবগুলো গুণ করলাম, সাম প্রোডাক্ট করলাম, করার পরে আমার লার্জ ক্যাপাসিটিরও যোগ বের হলো। তাহলে তিনটা যোগ করার ফলে আমার টোটাল কস্টিংটা বেরোচ্ছে। বুঝতে পারছি কিনা? স্যার এখান থেকে একটু রিপিট করলে ভালো হয় স্যার, একটু ব্যস্ত লেগে যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আমার খরচ
কয়টা খরচ আছে? 3 ধরনের খরচ আছে এখানে। একটা নাম্বার হচ্ছে যে যতগুলা স্মল প্ল্যান্ট হবে সব প্ল্যান্টগুলোর এস্টাবলিশমেন্ট কস্ট। জি। আবার যদি বিগ প্ল্যান্ট হয় তাহলে বিগ প্ল্যান্টগুলোর এস্টাবলিশমেন্ট কস্ট প্লাস মার্কেটের যে ট্রান্সপোর্টেশন কস্টগুলো হবে সেই ট্রান্সপোর্টেশন কস্টগুলো, এই 3টা কস্ট যোগ করলে আমার টোটাল কস্টিংটা বেরোচ্ছে। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা সলভার নিয়ে কাজ করবো আর কি। আমরা ডেটাতে যাই। ডেটাতে গেলাম, যাওয়ার পর সলভারে ক্লিক করেন। ডাটা সলভার, সবাই করার সাথে সাথে দেখেন এই একটা উইন্ডো আপনাদের ওপেন হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু উইন্ডোটা এক্সপ্লেন করি কিভাবে সলভারে করতে হয়। আপনি যখন এগুলো সব ডিজাইন করে ফেলছেন, এখন সলভারটা ওপেন করে প্রথম যেটা হচ্ছে এটা আমার অবজেক্টিভ ফাংশন। আমার অবজেক্টিভটা কি? এই যে কস্টিংটা হচ্ছে টোটাল কস্টিং, এটা কি করা? এটা কি লেখা আছে? মিনিমাইজ, MIN মানে কি? মিনিমাইজ করা। আর যদি এটা প্রফিট হইতো তাহলে আমি ম্যাক্সিমাইজ ফাংশন দিতাম। এটা যদি আমি নির্দিষ্ট কোনো ভ্যালুতে রাখতে চাইতাম যে 2 লাখ 1 লাখ, তাহলে আমি এইটুকু ভ্যালুটা বসাতাম। ক্লিয়ার এইটুকু? স্যার সলভারের স্ক্রিনটা একটু মাঝখানে নিয়ে আসলে ভালো হয়। এখানে এখন ঠিক আছে? এবার ঠিক আছে। তাহলে এই যে আমার কস্টিংটা আমি বের করলাম, এই কস্টিংটা হচ্ছে কি আমার খরচটা মিনিমাইজ করতে চাই বিজনেসে। তাহলে এই ঘরটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে অপশনটা কি চুজ করলাম? মিন। তাহলে কি করবে সলভার? আমার সবচেয়ে কম খরচ যেটা আছে সেটা বের করে দেখানোর চেষ্টা করবে। ক্লিয়ার? আর যদি এটা প্রফিট হইতো, যে প্রফিট আমার বেশি চাই, তাহলে প্রফিট হইলে আমরা কি করতাম? ম্যাক্সিমাম ফাংশনটা দিতাম। যে তখন সলভার কি বের করার চেষ্টা করতো? যে কোনটা হইলে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। আর থার্ডও আছে, দেখেন ভ্যালু অফ। ভ্যালু অফটা কি? আপনি চান যে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু বের করা, যে আমার প্রফিট 1 লক্ষ টাকা বা কস্টিং 50,000 টাকা, এরকম আমি ভ্যালুটা যদি লিখে দিতাম তাহলে সেই ভ্যালুটাই সে বের করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে দেখেন বাই চেঞ্জিং সেল, অর্থাৎ সে কোন কোন প্যারামিটার গুলো চেঞ্জ করে আপনার দেখার চেষ্টা করবে। তো প্যারামিটার কোনগুলা? এই যে আমি ট্রান্সপোর্টেশন যে ভ্যালুগুলো আছে এইটা প্রথমে দেওয়ার চেষ্টা করছি, B14 to H18। এই যে যতগুলো জিরো আপনি দেখলেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? বাই চেঞ্জিং এইগুলো জিরো গুলা 1 করে দেখবে, আর এইগুলো হচ্ছে বিভিন্ন ভ্যালু বসায় দেখার চেষ্টা করবে যে কোনটা কত ভ্যালু বসাইলে পরে খরচটা কম আসে। তাহলে এই সেল থেকে শুরু করে এই সেল পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। এই দেখেন B14, এইখান থেকে H18 হচ্ছে এই ঘরটা, ঠিক আছে? এই টোটালটা সে সিলেক্ট করে রাখছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আমরা যখন সলভারে কাজ করি আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিতে হয়। কন্ডিশনগুলো না দিলে ঝামেলা করে। যেমন আমার B14 to H18 যতটুকু আপনি দেখতেছেন এখানে বলে দিছি, এটা অবশ্যই ভ্যালুগুলা 0-র বেশি হবে, নাইলে হবে কি সে মাইনাস ভ্যালু বসায়া আপনার খরচ কমাই দিবে। আমি কি কথাটা বুঝতে পারছি? যতটুকু আপনি সিলেক্ট করলেন এইগুলো তো সে বিভিন্ন ভ্যালু বসে বের করার চেষ্টা করবে। আপনি যদি না বলে দেন যে এইগুলো অবশ্যই 0-র চেয়ে বেশি হবে, মাইনাস তো আর সে ট্রান্সপোর্ট করতে পারবেন না, তাই না? তো এই জিনিসটা আমার বুঝে দিতে হয়। তারপর হচ্ছে B22 B26 হচ্ছে 0-র চেয়ে বেশি, এই যে এটা অ্যাক্সেস ক্যাপাসিটি যেন আবার মাইনাস না হয় এটা বলে দিলেন। তারপর B22 F28 এই যে আনমেড ডিমান্ডও যেন মাইনাস না হয়। আর এই যে ফ্যাক্টরির যে ওপেন গুলা 0 হইলে আপনার বন্ধ, 1 হইলে ওপেন, এটা একটু আমাদের বলে দিতে হয়েছে যে এই ঘরগুলা, অর্থাৎ এই যে এই কয়টা ঘর
এগুলো হচ্ছে বাইনারি। বুঝা গেছে? স্যার আগেরটা কি বললেন স্যার, ইকুয়াল টু জিরো কোনটা স্যার? উপরের গুলা জিরো করতে বলছি যে এই যে যতগুলা জায়গায় ওটা না স্যার, দেখতেছেন থার্ড অপশনটা অনলি জিরো দেখাচ্ছেন স্যার। এই যে এটা, এটা হচ্ছে এইগুলা। এই ঘরগুলো অবশ্যই কি হবে, মাইনাস হইতে পারবে না, শূন্যর চেয়ে বেশি থাকবে। শূন্য হতে পারবে, শূন্যের চেয়ে বেশি থাকবে, এটা শূন্য হইতে পারে। হ্যাঁ, ইকুয়াল শূন্য স্যার। হ্যাঁ হ্যাঁ শূন্য এটা হইতে শূন্য হতে হবে। হ্যাঁ, ডিমান্ডটা শূন্য হইতে হবে। আচ্ছা, আর এইটা হচ্ছে বাইনারি। বাইনারি কোনগুলো? এই যে প্ল্যান গুলা বাইনারি, অর্থাৎ ইদার জিরো আর ওয়ান হবে, অন্য কোনো ভ্যালু হইতে পারবে না। ঠিক আছে, তাইলে ওপেন আর ক্লোজ বুঝায়। ঠিক আছে, এই প্ল্যান গুলা 14 to 18 G14 to H18 is equal to binary, either 0 or or 1 1 হলে প্ল্যান ওপেন, আর 0 থাকলে প্ল্যান কি হচ্ছে আমরা ওপেন করব না। এইগুলো যখন আমি সেট করে ফেললাম, এখন আমি কি করব, ক্লিক করব সলভ। solve objective must be set to single active। জি, এখন দেখেন আমাদের মোটামুটি সলিউশনটা বের হয়ে গেছে। সবার বের হয়েছে সলভে ক্লিক দেওয়ার পরে? কি আসছে স্যার? গিভ 23,751 আসছে কিছু না, দেখেন কস্টিং 23,751। এটা ওকে দিয়ে বন্ধ করে দেন। স্যার আমার আছে অবজেক্টিভ সেল মাস্ট বি সিঙ্গেল সেল অন দ্য অ্যাক্টিভ শিট, এটা আবার বারবার। তো আপনি হয়তো ওই যে অন্য ঘর ক্লিক করে ফেলছিলেন আর কি। ওকে দিয়ে বন্ধ করে দেন। সলভারটা বন্ধ করে দেন, বন্ধ করে আবার ওপেন করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন সলিউশনটা দেখেন। ফ্যাক্টরি তাহলে কোথায় কোথায় ওপেন হচ্ছে, সে কি কোনো ছোট ফ্যাক্টরি খোলা সাজেস্ট করতেছে? না স্যার, লার্জ প্ল্যান, সব লার্জ প্ল্যান, সব এলাকায়? সব এলাকায় না স্যার, সাউথ আমেরিকায়, এশিয়া আর আফ্রিকা, ইউরোপ আর হচ্ছে আফ্রিকা, বাকিগুলো কিন্তু সে খোলার সাজেস্ট করতেছে না। এবং কোথায় কোথায় ট্রান্সপোর্ট করবে? সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকায় সে 12 মিলিয়ন ইউনিট, সাউথ আমেরিকা টু সাউথ আমেরিকা করবে 8 মিলিয়ন ইউনিট। সবার আসছে? জি স্যার। একটা হলো সাউথ আফ্রিকা টু নর্থ আফ্রিকা 12 মিনিট, আর এটা 8। হ্যাঁ আসছে। আচ্ছা, তারপরে এশিয়ার থেকে ইউরোপের মার্কেটে করবে 4 মিলিয়ন ইউনিট, এশিয়া টু এশিয়া 16, এন্ড আফ্রিকাতে সে করবে না, কারণ এশিয়ার ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে, 20 হয়ে গেছে। আফ্রিকায় মার্কেটে থেকে ইউরোপ মার্কেটে সে পাঠাবে 10 মিলিয়ন ইউনিট, আর আফ্রিকায় পাঠাবে 7 মিলিয়ন ইউনিট, আর এক্সেস ক্যাপাসিটি তাইলে আফ্রিকা থেকে যাবে 3 মিলিয়ন ইউনিট। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কস্টিংটা সবচেয়ে কম হবে। স্যার এই কস্টিংটা 23,751 কি স্যার পার ইউনিট না কিভাবে স্যার? এটা টোটাল কস্টিং, ট্রান্সপোর্টেশন, ল্যান্ড এস্টাবলিশমেন্ট সব খরচ মিলিয়ে এটা আসছে। স্যার এই ডাটাটা থেকে যখন সলভারে গেলেন স্যার, হ্যাঁ ডাটাটা থেকে যখন সলভারে গেলেন স্যার, ওইখানে এটা বুঝি না স্যার, এটা এই যে স্যার, এই যে নিচে যে সিলেক্ট করা যে সাবজেক্ট টু দি কনস্ট্রেইন, সাবজেক্ট টু কনস্ট্রেইন আপনি বলে দিলেন কি কি কনস্ট্রেইনে সে এগুলা কাজ করবে। যেমন আমরা প্রথম কনস্ট্রেইনটা বললাম হচ্ছে কি B14 থেকে H18, এগুলা সব ছিল। জি, H18 সব 0 ছিল না? হ্যাঁ এটা ধরলেই স্যার চলে আসবে এখানে। এগুলা সবগুলা ভ্যালু 0 চেয়ে বেশি থাকতে হবে। হ্যাঁ, এটা কি হাতে লিখে দিতে হবে স্যার নাকি এমনি চলে আসবে ধরলেই? এই যে অ্যাড দিয়ে অ্যাডে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন কনস্ট্যান্ট গুলো হলো ওই যে বলছিলেন স্যার যে এটা বাউন্ডারিজ বা লিমিট, বাউন্ডারিজ, যে এটা তার সেকেন্ডটা হচ্ছে দেখেন B22 যেটা আছে, এইগুলা এই যে B20 থেকে 26 এগুলো মাইনাস হতে পারবে না, এটা বলে দিলাম।
তারপরে এই ডিমান্ডটা সব ফুল মেট করতে হবে, ডিমান্ডটা আনমেট থাকতে পারবে না, এই জন্য ইকুয়াল টু 0 দিয়ে দিচ্ছি। আর প্ল্যান গুলা আমাদের বাইনারি কেন ওপেন হবে নাহলে ক্লোজ হবে, অর্থাৎ ইদার এস্টাবলিশ করব না হয় করব না। এটা হচ্ছে বাইনারি দেওয়া আছে এই কয়েকটা সেল। এইগুলা এই কনস্ট্রেন্ট বা বাউন্ডারির ভিতর থেকে সে কি করবে, আমার মিনিমাম খরচটা বের করার চেষ্টা করবে, এবং ওইটাই বের করার চেষ্টা করছে। আমরা দেখলাম যে আমাদের খরচ হচ্ছে কত, 23,751 টাকা। এর চেয়ে আর কম খরচে সে যেতে পারবে না। এবং স্যার ডিমান্ড টেবিলটা মানে কিভাবে মানে এক্সপ্লেন করলেন, আমার একটু কনফিউশন হচ্ছে। ডিমান্ডটা কোথায় মানে আমি একটু বলি যদি মানে কি বলেন, যে ডিসিশন মানে সলভ বারে দিলা পরে দেখা যাচ্ছে দেখানো হচ্ছে যে 3টা প্ল্যান্ট হবে, একটা হচ্ছে সাউথ আমেরিকাতে, আর একটা এশিয়ায়, আর একটা আফ্রিকায়। জি সাউথ আমেরিকার যে প্ল্যান্টটা সেখান থেকে যা প্রোডাকশন হবে সেটা সাপ্লাই যাবে ওই সাউথ আমেরিকাতে, সরি নর্থ আমেরিকাতে 12 ইউনিট, আর সাউথ আমেরিকাতে 8 ইউনিট। মানে এইটা বোঝাটা ঠিক আছে কিনা? 8 আর 12 হচ্ছে 20 ইউনিট, ওই যে ফ্যাক্টরি হচ্ছে সাউথ আমেরিকাতে, এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 20 মিলিয়ন। আর এশিয়ার একটা ফ্যাক্টরি থেকে এশিয়া 4 আর 16, এশিয়াতে যাবে 16, আর ইউরোপে এশিয়ান 4 বিলিয়ন, তাহলে ফ্যাক্টরি 20 মিলিয়ন হয়ে গেছে। ইউরোপে যাবে 4 ইউনিট। এভাবে তো জিনিসটা বুঝতে হবে, তাই না স্যার? এইদিকে দেখেন, এই রো ওয়াইজ গেলে হচ্ছে ক্যাপাসিটি, আর কলাম ওয়াইজ গেলে ডিমান্ড। তাইলে দেখেন নর্থ আমেরিকার ডিমান্ড ছিল হচ্ছে 12 ইউনিট, 12 মিলিয়ন। এটা সাউথ আমেরিকান মার্কেট থেকে আপনি মিট আপ করতেছেন। সাউথ আমেরিকা মার্কেট ছিল 8 মিলিয়ন, এটা সাউথ আমেরিকা, তাহলে টোটাল 20 মিলিয়ন কিন্তু শেষ তার ক্যাপাসিটি। এশিয়ান মার্কেটে 20 ছিল, সেই ইউরোপ মার্কেটে পাঠাবে হচ্ছে 4 মিলিয়ন, আর তার থাকে 16 মিলিয়ন। 60 মিলিয়নে দেখেন ইউরোপের এশিয়াটা সবকিছু সে শেষ করছে, টোটাল ডিমান্ডটা সে মিট করছে, তাহলে 20 ইউনিট তার শেষ। আর থাকে আফ্রিকার 20 এর মধ্যে আফ্রিকান মার্কেটে ডিমান্ড আছে হচ্ছে 7 মিলিয়ন ইউনিট, আর বাকি ইউরোপ মার্কেটে থাকে 10 মিলিয়ন আফ্রিকান মার্কেট থেকে, বাট এই 17 মিলিয়ন সে এখান থেকে মেটানোর চেষ্টা করছে, আর তার এখানে অ্যাক্সেস থেকে যায় 3 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি, ওই সময় আমার একটু কি হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো স্যার। সলভারটা কি কাজে লাগে বুঝতে পারলাম আমরা? স্যার এটা অ্যানালিটিক্যাল একটা বিশেষ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আনমিট ডিমান্ড যেটা আমরা যেমন নর্থ আমেরিকায় 0 দেখাচ্ছে, সাউথ আফ্রিকা এই কলামটা কিভাবে আসছে? জাস্ট একটু এই কলামটা, এই রোটা আনমিট ডিমান্ড। আচ্ছা দেখাচ্ছি। আনমেট ডিমান্ডটা হচ্ছে, এখানে ডবল ক্লিক করেন তাহলে দেখবেন যে হ্যাঁ, ডবল ক্লিক করলে এটা প্রথম ডিমান্ড ছিল হলো 12 ইউনিট, সে সাপ্লাই দিছে 12, তাইলে আর মিট করতে মিটাও। ওকে, ক্লিয়ার স্যার। তার মানে সবাই পারছে আর কি, কিন্তু তার যেহেতু প্ল্যান বড় করছে এই জন্য তার প্রায় 3 মিলিয়ন ইউনিট রয়ে গেছে আর কি। এন্ড স্যার লাস্ট অবজেক্টিভ ফাংশন 23,000 ইউনিট মিনিমাম কস্ট। তাহলে আমরা 23,751, হ্যাঁ 23,751। তাহলে আমরা ডিসিশনটা নিলাম কোন প্ল্যান থেকে আমরা নিব? ডিসিশন মানে এটা এই ডিসিশনটা মিনিমাম কস্ট আমরা বের করছি, যে আমরা মিনিমাম কস্ট। এই যে দেখেন আমাদের 3টা মার্কেটে আমি প্ল্যান খুলবো, সাউথ আমেরিকা, এশিয়া এন্ড আফ্রিকা। ফার্স্ট কোশ্চেন আমরা পেয়ে গেলাম। জি জি পেয়ে গেছি। পরের কোশ্চেন হচ্ছে ছোট না বড়, সবগুলো বড় প্ল্যান খুলবো। জি 2 নম্বর কোশ্চেন অ্যানসার। 3 নম্বর কোশ্চেন অ্যানসার হচ্ছে কোন প্ল্যান থেকে কোন জায়গায় ডিমান্ড মেট করবেন। সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকান এন্ড সাউথ আমেরিকান ডিমান্ড মেট করবেন। এশিয়া থেকে এশিয়ান এন্ড ইউরোপের ডিমান্ড, আফ্রিকা থেকে আফ্রিকান এশিয়ার ডিমান্ড কতটুকু সেটাও দেয়া আছে। তো প্রত্যেকটা অ্যানসারের ডিসিশন আসে গেল না? ইয়েস স্যার। স্যার 23,751 স্যার, এটা মিনিমাম কস্ট মানে পার ইসে টোটাল আপনার একটা টোটাল, হ্যাঁ, ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট, প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন, ট্যাক্স, ট্যারিফ সব নিয়ে এটা ধরা আছে। ওকে স্যার। এটাকে স্যার
প্ল্যান্টের জন্য খরচ, যে এই 3টে প্ল্যান্টের টোটাল কস্ট? 3টা প্লান্টের সেট আপ কস্ট, ইউনিট প্রোডাকশন কস্ট, ট্যাক্স, ট্যারিফ সব। ওটাই বলছিলাম স্যার, এই 3টে প্ল্যান্টের কস্ট। এখন স্যার আমি যদি মনে করি যে আমি একটা প্ল্যান করব না, আমি 2টা প্ল্যান করব, ঠিক। তাহলে তো এখানে ফর্মুলা চেঞ্জ করতে হবে। কোনটা করবেন না বলেন, তাহলে আমি একটু দেখাই দিই। আমি ইউরোপের প্ল্যান তো নাই, যে আমি এশিয়াটা সাউথ আফ্রিকাটা করব, সাউথ আমেরিকাটা। সাউথ আফ্রিকাটা করবো না আমরা, ঠিক জি, আছে? তাহলে অ্যাড দেই, অ্যাড দিলাম কি, এই যে এই দুটা সাউথ আমেরিকা, এই দুইটা, ঠিক আছে? এইটা কি দিলাম, মাস্ট বি কি হবে 0। অ্যাড কনস্ট্যান্টস দিচ্ছেন। এই যে দেখেন এখানে চলে আসে। দিয়ে এখন সলভে ক্লিক করেন, দেখেন কি হয়। খরচ কি বাড়লো না কমলো দেখেন? স্যার খরচ তো স্মলে চলে গেছে স্যার, বেড়ে গেছে। $2000 কিন্তু বেড়ে গেছে। আবার দেখেন প্ল্যান্ট হচ্ছে অন্য কোথাও প্ল্যান নাই, এশিয়া আফ্রিকায় দুইটা কি করছে সে, স্মল এবং বিগ দুই ধরনের প্ল্যান খুলছে সে, দেখছেন? জি স্যার। স্যার ওই আবার একটা অ্যাড কনস্ট্যান্টে কিভাবে গেলেন আমি এটা একটু স্যার দেখা দেন আবার একটু। আচ্ছা, সলভারে গেলাম, যে কি করলাম, আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বললেন যে সাউথ আমেরিকায় কোনো প্ল্যান খুলবো না। ইয়েস। আচ্ছা, হোয়াট ইফ আমরা চাই যে সব জায়গায় সব এলাকায় আপনার ইয়ে থাকবে, প্ল্যান থাকবে, প্ল্যান থাকবে। কথা বুঝতেছি না, voice হচ্ছে না। আর আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার, কথা বোঝা সাউন্ড আসতেছে। আমরা যাবে স্যার, তাহলে আমরা অবশ্যই হ্যাঁ, কি কি চেঞ্জ করতে বলবো বলেন। স্যার শোনা যাচ্ছে না, আমাকে শুনতে পাচ্ছেন? তার হ্যাঁ, কথা স্যার। শুনতে পাচ্ছি না স্যার। এখন স্যার শুনতে পাচ্ছি। স্যার আপনাকে শুনতে পাচ্ছি স্যার। ফার্স্টলি যেটা ছিল আমরা সাউথ আমেরিকাটা রাখবো না, ওই কনস্ট্যান্টটা কিভাবে অ্যাড করলেন, আর পরবর্তীতে বলেন যে সবগুলো মার্কেট রাখবেন। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, সাউথ আমেরিকার ইয়ে কোন দুইটা, এই দুইটা ঘর না প্রোডাকশনের, ইয়েস স্যার। G15 আর হচ্ছে H15, তাহলে এই দুইটা আমি অ্যাড করে দিই, G15 আর H15, এটা কি হবে, অ্যাড হবে ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে সে প্ল্যান খুলবে না। এই তো অ্যাড করে দিলাম। এখন আপনি সলভে ক্লিক করলেই বের হয়ে যাবে। এইটা আরেকটা হইতে পারে এই ধরনের যে আমার সবগুলা মার্কেটে আমি কি রাখবো, প্ল্যান রাখবো। কারণ এরকম হইতে পারে যে লোকালাইজ হইলে আমার টয়োটার মতো আর কি, আপনার কি জানি বলে, টয়োটার মতো আপনার সব মার্কেটে আমি প্ল্যান রাখতে চাই। হ্যাঁ, তাইলে আমি কি দিব, গ্রেটার দেন 1, এই যে টোটাল যে প্ল্যান এটা সিলেক্ট করে আমি গ্রেটার দেন 1 দিয়ে দিলাম, চলে আসলো। এখন আমি খরচটা দেখি কত, সলভে ক্লিক করি। দেখেন সব মার্কেটে আপনি প্ল্যান ইনস্টল করছেন, খরচ কোথায় বেড়ে গেছে, $7000 বেড়ে গেছে। জি স্যার। 8000 প্রায় $8000 বাড়ছে।
মজার ব্যাপার solver দেখেন, screen টা আপনার কি কিন্তু দেখানো যাবে? হিউজ ইনভেন্টরি থাকতেছে, 3 মিলিয়ন ওই যে ইনভেন্টরি সাউথ আমেরিকায় আর হচ্ছে এশিয়ার আফ্রিকাতে। স্যার এই ক্যালকুলেশনের সলভারের স্ক্রিনটা আরেকবার একটু দেখানো যাবে? একটু মাঝখানে নিয়ে আসলে দেখা যায়। জি স্যার, দেখতে পাচ্ছি। এইটা যদি আপনার অর্গানাইজেশনও আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, যে কোনো ডিসিশন মেকারের জন্য আমরা অনেক জায়গায় এগুলো ইউজ করতে পারি, সাপ্লাই চেইন, তারপরে হিউম্যান রিসোর্স, মার্কেটিং, তারপরে প্রাইস ক্যালকুলেশন, প্রাইস ডিটারমিনেশন, হ্যাঁ, যেখানে আপনি ডিসিশন নেওয়ার ওখানে আমরা এটা ইউজ করতে পারি সলভার। পারবো? আমরা কি পারবো? চেষ্টা করবো স্যার। কনসেপ্টটা বুঝলাম স্যার, ক্লিয়ার। জি বলেন। কনসেপ্টটা বুঝছি স্যার, এখন আমাদের মতো করে একটু ট্রাই করতে হবে বাসায়। আচ্ছা, এখনকার প্রবলেমটা হচ্ছে কি দেখেন, আপনি এবার পেয়ে গেছেন যে পার্টিকুলার লোকেশন পাইছেন, ধরেন সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা কোথায় আপনার প্ল্যান করবেন, বা ঢাকা হইলে ঢাকা করবেন, এইটুকু পাইছি। পাওয়ার পরে ঢাকার কোথায় আপনি আপনার প্ল্যানটা করবেন, পরের ডিসিশন এটা যে আমার ফ্যাক্টরিটা এমন জায়গায় লোকেশন করব ইন এ জিওগ্রাফি যে আমার কস্টিংটা সবচেয়ে কম পড়ে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখানে যেটা করা হয় আমাদের যারা করছেন আর কি বিজনেস ম্যাথমেটিক্স, বা আপনারা যারা একটু আরশাদ সাহেবরা করছেন ওই যে কি জানে বলে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ তারাও করছে হচ্ছে পরে ডিসটেন্স বের করি আর কি কোঅর্ডিনেট থেকে। আমাদের দুইটা কোঅর্ডিনেট দেয়া থাকে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। সেখান থেকে আমরা ডিসটেন্সটা বের করি, বেস করে তারপর আমরা খরচটা বের করি। তো এখানে যেটা হয় যে সবচেয়ে কম ডিসটেন্স বা কোথায় কতটুকু পরিমাণ আমি আমার এই এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট কোথায় আমি রাখলে পরে আমার খরচ সবচেয়ে কম হবে আর কি। তো এইটাও সলভারে করার চেষ্টা করে। সাধারণত আমরা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন আমরা ইয়েতে করতাম আর কি, হাতে কলমে করতাম। তো এটা কিভাবে করতেছি একটু দেখি আমরা তাহলে। সলভারে গেলাম। বাই দ্য ওয়ে আপনি এই শীটটা ওপেন করছেন তো? শীটটাকে একটু করেছি স্যার। হ্যাঁ, শীটের হলো সোর্স এন্ড মার্কেট দেওয়া আছে। স্যার এই ডাটাগুলো আগে একটু বুঝতে হবে যে আপনাদের বইতে দেয়া আছে। হ্যাঁ, আর স্যার ফার্স্ট হলো সোর্স এন্ড মার্কেট। আচ্ছা, আমি একটা একটা করে ডিফাইন করি। জি জি স্যার। তাহলে আপনার সোর্স হচ্ছে এখানে আছে দুইটা কোম্পানি মার্জ করতেছে আর কি, ওই দুইটা কোম্পানির বা সম্বন্ধে কথা বলা আছে আর কি। যাই হোক, সোর্সিং গুলো হচ্ছে বা ফ্যাক্টরি কোথায় আছে, বাফেলো, মেমফিস আর হচ্ছে
সেন্ট St. লুইস। আর মার্কেট গুলো হচ্ছে অ্যাটলান্টা, বস্টন, জ্যাকসনভিল, ফিলাডেলফিয়া আর নিউ ইয়র্ক। তারপরে আপনার টন অফ মাইল, হ্যাঁ, কি পরিমাণ আপনার এখানে সেই খরচটা ধরতেছে আর কি, হ্যাঁ, রোড ডিস্টেন্স দেখার চেষ্টা করতেছে যে আপনার কত খরচ হবে পার টন বা কিছু একটা, প্লাস হচ্ছে কত টন আপনার এখানে মুভ করবে, মানে বাফেলো থেকে সে কত 500 ধরেন টন মুভ করবে এবং প্রতি টনের খরচ হচ্ছে ধরেন 90 সেন্টস বা সামথিং, এবং এটার ডিস্টেন্স কতটুকু, সে বাফেলো থেকে যেই এরিয়াতে সে পাঠাবে সেইখানে ডিস্টেন্সটা কতটুকু, ধরেন 1300, এই যে এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট থেকে সে বের করার চেষ্টা করছে 1389 কিলোমিটার বা মাইল ধরে, হ্যাঁ, এই দুইটা থেকে সে বের করার চেষ্টা করছে। ক্লিয়ার কিনা? ফার্স্ট হলো আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। প্রথম হচ্ছে খরচ, পার টন খরচ, ওকে। কত টন শিফট করবে বাফেলো থেকে, ক্যাপাসিটি, হ্যাঁ, যে কত টন নিয়ে যাবে বা কত টন। তারপরে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, অর্থাৎ কোথায় কোথায় সে মুভ করবে, এবং ওই ডিস্টেন্সটা আমরা বের করার চেষ্টা করছি যে আপনার কত ডিস্টেন্স হয়। তাহলে ফর্মুলাটা খুব ইজি, স্কয়ার রুট আপনার আপনার যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সের কোঅর্ডিনেট থেকে এই ডিস্টেন্সের কোঅর্ডিনেটটা আপনি কি করবেন, বিয়োগ দিবেন। এক্স কোঅর্ডিনেট এখন 0 0 দেওয়া আছে, সলভার প্রতিটা পয়েন্টে কোঅর্ডিনেট বসায় বসায় দেখবে যে কোনটার খরচ কম হয়। তাহলে সে কি করলো, B16 হচ্ছে এইটা, এখন 0 দেওয়া আছে, 0 টু এইটা এক্স মাইনাস স্কয়ার করবে, প্লাস এটা থেকে এক্স ওয়াই মাইনাস করবে, এটা স্কয়ার করে রুট ওভার করবে, করলেই ডিস্টেন্সটা বের হবে। ক্লিয়ার কিনা? ফর্মুলাটা বুঝছি আমরা? ইয়েস। এটা হলো তারপরে √2, এটা একটা কি হচ্ছে, এটা ফর্মুলা? ফর্মুলাটা দেখাচ্ছি আমি, এই যে এই ফর্মুলাটা। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা বলতাম আর কি, হ্যাঁ এটাই তো মানে কি কিছু না? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এইটা আমরা বের করতে এই জন্য 0 লিখে রাখছি আর কি, কোঅর্ডিনেটটা 0 টু -700 স্কয়ার 0 -1200 স্কয়ার রুট ওভার। তাহলে দিলে আপনার এখানে আপাতত দেখাচ্ছে এই যে 0 0 তো দেখাচ্ছে, এখানে কোঅর্ডিনেট থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 1389, হ্যাঁ। তো এইভাবে প্রত্যেকটা আমরা এরকম বের করার চেষ্টা করছি আর কি। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, কস্টিংটা কিভাবে বের করার চেষ্টা করছি, লোড, ক্যাপাসিটি এবং ডিস্টেন্স তিনটা মাল্টিপ্লাই করে আমরা গুণ করে যোগ করার চেষ্টা করছি। এটা হচ্ছে লোড, এটা হচ্ছে ক্যাপাসিটি আর এটা হচ্ছে ডিস্টেন্স, তিনটা গুণ করে যোগ করে আমরা টোটাল কস্টিংটা বের করার চেষ্টা করছি। ক্লিয়ার? ইয়েস। সাম প্রোডাক্ট তো আপনারা ইউজ করছেন না, দেখাই দিব সাম প্রোডাক্ট জিনিসটা কি। মাল্টিপ্লিকেশন স্যার দেখাই দিন একটু স্যার। সাম প্রোডাক্ট ধরেন আপনি ভ্যালু বের করতে হবে, প্রাইস ইনটু কোয়ান্টিটি। হ্যাঁ, আর মানে বিভিন্ন ধরেন গ্রোসারি করছেন আর কি, গ্রোসারি করছেন হচ্ছে আলু কিনছেন 5 কেজি, পটল নিছেন 10 কেজি, তারপরে আর কি দিব, ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স নিছেন হচ্ছে 10 কেজি ফর এক্সাম্পল, তারপরে এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে 10 টাকা, এগুলো সব টাকা, হ্যাঁ, পার ইউনিট করলেন আপনি, এটা ধরেন 40 টাকা, এটা ধরেন 12 টাকা। তাহলে এখন আপনি টোটাল কত টাকার বাজার করলেন, ইকুয়াল টু সাম, এই দুইটা ধরলে হবে স্যার। হ্যাঁ, সাম প্রোডাক্ট, সাম প্রথমে করবে সাম, তারপরে প্রোডাক্ট করে তারপরে সাম করবে, এটা সিলেক্ট করে দেন, কমা এইটা, তো সে করবে কি যার যার সাথে তারটা গুণ করে যোগ করে ফেলবে। 570 টাকার বাজার করলেন আপনি। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে সলভারে আমরা কিভাবে দেব, এই সেটিংটা তো বোঝা হয়েছে তাই না?
সেটআপটা নিয়ে কারো সমস্যা আছে? না, এখন সলভারে তো এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি চার্ট, এটা তো বেসিক্যালি স্ক্যাটার প্লট না স্যার? এক্স ওয়াই যেটা এটা হ্যাঁ। স্ক্যাটার, জি জি। তো এখন আমরা সলভার দিয়ে এই এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট যেখানে আমার ফ্যাক্টরিটা রাখলে সুবিধা হবে সেইটার নতুন ফ্যাক্টরি আর কি, সেইটার আমি ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছি আর কি। তাইলে আমার কস্টিং G5 কই, এটা G5 না, এটা B5 হবে। এই যে এটা B5, এটা হচ্ছে কি দরকার হবে, এটা হচ্ছে মিনিমাম হইতে হবে বাই চেঞ্জিং সেল কোনটা, আমার এই দুইটা সেল সে চেঞ্জ করে বিভিন্ন কোঅর্ডিনেট বসায় দেখবে যে আপনার কি আপনার ইয়ে হচ্ছে খরচটা কোনটা কম হচ্ছে। আর এখানে ফাংশনটা দেখেন, ফাংশনটা হচ্ছে GRG নন লিনিয়ার। এর আগেরটা আমরা ইউজ করছি সিমপ্লেক্স এলপি, এখানে নন লিনিয়ার। দেখেন স্ক্যাটার গ্রাফি বলতেছে এটা লিনিয়ার ফাংশন না। এক্স্যাক্টলি স্যার, এটা কোনো লিনিয়ার ডেটা না, এই জন্য না, নন লিনিয়ার, যার ফলে হ্যাঁ জি আর জি। তারপর আমরা এটা সলভ করে দিই। আমার নতুন কোঅর্ডিনেট দেখেন বের হয়ে গেছে, এই যে এই পয়েন্টটা খেয়াল করছেন, লাইন অফ দা বেস্ট ফিট, লাইন অফ দা বেস্ট ফিট স্যার যেটা বলা হয় স্যার না? 681 882। হ্যাঁ, এই জিওগ্রাফির এই পয়েন্টটা থেকে আমাদের সবগুলা পয়েন্টের ডিসটেন্স, খরচ এবং এগুলা তুলনা করে এই পয়েন্টে যদি আমরা হিসাব করি, আমাদের ফ্যাক্টরিকে বসানোর চেষ্টা করি ম্যাপে, তাহলে আমাদের খরচটা কম হবে। এখন লোড ডিসটেন্স যেহেতু দেখা যাবে যে নদীর উপরে, নদী 3 নদীর মাঝখানেও দেখাইতে পারে, তাহলে আপনি তো 3 নদীর মাঝখানে বসাবেন না, জি বসাবেন হয়তো এই নদীর কোনো আপনার হারবারে, তাই না, বা কোস্টাল যে সাইডে আপনার ডকিং সাইট আছে ওইগুলোতে আমরা ফ্যাক্টরি করার চেষ্টা করি আর কি। এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি মেথড বলে, লোকেশন গ্র্যাভিটি মেথড, মনে থাকবে? একে গ্র্যাভিটি মডেলও বলে। এটা কি অটোমেটিক্যালি ফিগারটা কি আসছে? আমাদের তো আসতেছে না। আপনাদেরও তো আসার কথা। স্যার একটু ও ইয়েস, আসছে। স্যার এখানে কাইন্ডলি স্যার একটু বলবেন যে এখানে এক্স ওয়াই যে কোঅর্ডিনেটটা স্যার, একে তো স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে স্যার আমরা কোন ডেটাকে এখানে নিয়েছি, আর ডিপেন্ডেন্ট হিসেবে কোনটাকে নিয়েছি স্যার? এক্স এখানে দেখাইছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ডিপেন্ডেন্ট। আমরা যখন এক্স ওয়াই বলতেছি এটা ডিপেন্ডেন্সি হচ্ছে ওইভাবে না, এগুলো হচ্ছে ম্যাপের কোঅর্ডিনেট নেই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ একটা ম্যাপ আপনি বসালেন, ওইখান থেকে আপনি ইয়ে প্লট করেন, ওই যে ডটেড যে স্ট্যাটিস্টিক্স এর প্লটগুলো আছে না, প্লটগুলো বসে আপনার ওই ইয়েগুলো নেওয়া হয়, মানে ওইগুলার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট নেওয়া হয়। নেওয়ার পরে তখন আমরা ইয়ে করি আর এই গ্র্যাভিটি মডেলটা করা। ও এখানে জাস্ট হলো শুধু কোঅর্ডিনেট গুলো নেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এক্স ওয়াইটাকে। ওকে স্যার। এক্স ওয়াই যে ভ্যালুগুলো দিয়েছেন 200 400 600, এটা স্যার কস্টিং বোঝাচ্ছেন? এক্সপেন্স এক্স আর ওয়াই হচ্ছে কোঅর্ডিনেট, কোন একটা ভ্যালু গ্রাফে যে ভ্যালুগুলো লেখা 200 এটা ধরেন একটা ইউএস এর ম্যাপ, হ্যাঁ এটা ধরেন একটা ইউএস এর ম্যাপ, তাহলে প্রথম যেটা আছে বাফেলো, জি বাফেলোর কোঅর্ডিনেট হচ্ছে 700 বাই 1200, তো 700 এখানে 1200, এই যে বাফেলোর পজিশন হচ্ছে এখানে ম্যাপের ভিতরে। তারপরে এইভাবে বিভিন্ন কোঅর্ডিনেট গুলো আমরা বসানোর চেষ্টা করছি, করার পরে আমরা এমন এক জায়গায় আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টার বা ফ্যাক্টরি বা যেটা ওরা চাইছে আর কি, ওটা লোকেট করতে চাইতেছি যে যেখানে আপনার কি হয়েছে আমার টোটাল কস্টিংটা সবচেয়ে কম হবে। ঠিক আছে? জি স্যার। ডিএনটা কি এখানে স্যার? জি স্যার এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে এখানে আছে ডিএন, যেটা আমরা প্রথমটা যে ডিসটেন্স এক্স, এই পয়েন্ট থেকে বাফেলোর ডিসটেন্সটা হচ্ছে 319 কিলোমিটার, 319 মাইল। এই কোঅর্ডিনেট, দুইটা কোঅর্ডিনেট তো লাগে একটা পয়েন্টের জন্য, দুইটা অবশ্যই অবশ্যই ওয়াই।
স্যার আমার একটা কোশ্চেন, এই যে গ্রাফটা আসলো এটা কি সলভারের মাধ্যমে আসছে নাকি আমরা গ্রাফের মাধ্যমে নিয়ে আসছি? এই গ্রাফটা তো এখান থেকে নেওয়া হয়েছে, এই যে এখান ও থেকে। এক্স্যাক্টলি, আমি এটাই মাথায় রাখছি। এবং যেহেতু ডেটাটা অটোমেটিক মুভ করে, এই জন্য গ্রাফটা অটোমেটিক মুভ করতেছে আর কি। Yes. হ্যাঁ, শুধু এই যে এই এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট ফিগারটা নিয়ে আস। পয়েন্টটা তো সলভার দেখিয়ে দিল কোথায় হবে। জি, এখন যদি এই ভ্যালুগুলো চেঞ্জ হয়, ধরেন ফর এক্সাম্পল এখন ফিউল কস্ট বেড়ে গেছে বা ট্যাক্স বেড়ে গেছে, তখন আপনার এই যে এই ভ্যালুগুলো যদি আপনার চেঞ্জ হয়, তাহলে দেখা যাবে যে আপনার ম্যাপের লোকেশনও চেঞ্জ হবে। চেঞ্জ আসবে। and it has been said here না, 2 নাম্বার এখানে দেখেন বলা আছে D7 টা 1700 করে দেখো, তারপর D7 টা 2700 করে দেখো। D7 হচ্ছে কি, এই যে এটা আছে 700, এটা বলতেছে 1700 করে দেখো, 2700 করে দেখো, যে কি চেঞ্জ আসে তোমার ফ্যাক্টরি লোকেশনে। এটা আপনারা একটু করে দেখতে পারেন এখন। সতেরোশো করলে আপনার টোটাল কস্ট চেঞ্জ আসছে। লোকেশন চেঞ্জ আসছে না? হ্যাঁ, লোকেশন চেঞ্জ আসছে। জি, এইটাই যদি আমরা একটা ইউএস এর ম্যাপে এখানে বসায় দিই, এটা বোধহয় খুব সম্ভব একটা পজিশন এগুলো বসে আপনারা পারবেন, অ্যান্সারটা বেড়ে যাবে। তার কোনো সাউন্ড পাচ্ছি না। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এখন হ্যাঁ, এখন ক্লিয়ার স্যার। জি, তো এটা যেটা বললাম, ওই যে নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার বর্ডারে পড়ছে এটা, তো ওইখানে তো আপনি আর ফ্যাক্টরি বসাতে পারবেন না, ওটার কাছে ভিতরে কিছু একটা আপনার হয়তো নিতে হবে আর কি। এটা বোঝা হয়েছে? আর একটা ইস্যু থাকবে হচ্ছে প্রোডাকশন আর কি, যে কোথায় কি পরিমাণ প্রোডাকশন দিবেন, এরকম আরেকটা আপনাদের এই যে এটা এখানে দেখানো আছে। যে বাল্টিমোর থেকে কোথায় কোন কোন জায়গায় কতটুকু আপনি প্ল্যান বসাবেন এবং কোথা থেকে কোথায় কতটুকু আপনার ট্রান্সফার করবেন আর কি। সেম আমরা যেরকম দেখলাম ওইখানে, এখানে হচ্ছে সিঙ্গেল প্ল্যান্ট আর কি, একই ধরনের প্ল্যান সে এখানে খুলবে। আর পরেরটা দেওয়া আছে সিঙ্গেল সোর্সিং, অর্থাৎ একটা প্ল্যান থেকে আপনি সব ধরনের সবকিছু কি করবেন, বোঝা গেছে আমার কথা? সিঙ্গেল সোর্স, এই যে দেখেন যে কোন জায়গা থেকে আমি যদি সোর্সিংটা সিঙ্গেল জায়গা থেকে থাকে, তাইলে আমার কোথায় করবো আর কি সিঙ্গেল সোর্সিং। সিঙ্গেল সাপ্লাই ডিমান্ড অ্যাটলান্টিকা, এটা আগের মতো টেবিলে ডিসিশন ভেরিয়েবলস সেম আগের মতোই মডেলিং করা আছে। যদি কিন্তু স্যার সিঙ্গেল সোর্সটা কিভাবে মিন করতেছে এখানে? সিঙ্গেল সোর্স হচ্ছে পার্টিকুলার একটা ফ্যাক্টরি থেকে আপনি মিট করার চেষ্টা করবেন আর কি। ওখানে ফর্মুলাটা ওখানেই ওইভাবে করা আছে, লেস দ্যান 0 না? এখানে কি কোন স্ট্র্যাটেজিতে দিতে হবে?
এখানেতে সল্ট লেক, মেমফিস, তারপরে তিনটাই নিচ্ছে। হ্যালো জি জি স্যার, এখানে যে সিঙ্গেল লেকটা টু G38, B38 কোনটা? এটা ইয়ে করতেছে। যে উইচিটা Figure 12 to see the additional cost of sourcing. B14 to H18 equal to binary. B14 to H8. GPS. সিঙ্গেল সোর্স মানে বুঝতেছেন যে অ্যাটলান্টা শুধু একটা ফ্যাক্টরি থেকে নিবে, বোস্টন শুধু একটা ফ্যাক্টরি থেকে নিবে, কমপ্লিকেশন আর কি। এগুলো যে দেখেন এই যে বাইনারি দেয়া আছে, কিন্তু এখানে তাহলে সলভারে ওইভাবেই ইন্ডিকেট করা আছে যে জি জি এই যে বাইনারি দেয়া আছে, বাইনারি দেওয়া আছে। হ্যাঁ, শুধু একটা সোর্স থেকেই সে ডিমান্ড মিট করবে, অন্য কোনো সোর্সে যাবে না। এই জন্য দেখেন যে ডেনভার শুধু ওয়ান। সলভারে যদি যায়, সলভারে বাইনারি আছে B14 টু H18 তার ডেটে বাসায় বুঝতে হবে তাহলে। ক্লিয়ার? এটা আপনারা একটু দেখেন বাসায়, এই বাইনারি। হ্যাঁ, বাসায় একটু দেখতে মানে কিছু ডাটা বসে, হ্যাঁ মানে ডামি ডাটা বসে ফর্মুলা যখন তখন নিশ্চয়ই ক্লিয়ার হবে। সলভার জিনিসটা কি আপনার প্রচুর প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এটা তো এখানে ধরেন মডেলিং করে দেওয়া আছে, আপনারা যখন নিজেরা মডেলিং শুরু করবেন তখন ইউ উইল স্টার্ট ফেসিং প্রবলেম। তো যদি সলভার সম্বন্ধে আরো ডিটেইলসে শিখতে চান, আমাদের হয়তো সামনে হয়তো একটা 6-7 ঘন্টার একটা কোর্স অফার করবে আর কি। হ্যাঁ, ওটা একটু আমাদের দরকার। তখন আপনারা সলভারে এক্সেল সলভারটা ডেপথ নলেজ না থাকলে এগুলো ফর্মুলাগুলো করা পারফেক্ট। আমরা কিন্তু আর ম্যাথমেটিক্স করব না, ক্লাসেও নাই, আপনার প্রফেশনে অত হয়তো নলেজ থাকে না, তো যার কারণে যদি এক্সেলের সলভারটা জানা থাকে আমাদের এত ম্যাথমেটিক্যাল জিনিসগুলো নিয়ে টাইম স্পেন্ড করতে হয় না। বা এত মানে আরশাদ ভাই হয়তো বুয়েট থেকে পাস করা, ওনার জন্য এগুলা পানি ভাত। স্যার না, আমি বুয়েট থেকে না স্যার, আমি আপনার ফ্যাকাল্টি স্যার। আচ্ছা স্যার, আমি স্যার মার্কেটিং এ। মার্কেটিং না, বুয়েট থেকে যদি কি ছিলেন স্যার 8 ব্যাচে। তো ওরা হয়তো ওনাদের জন্য ইজি হয়, বাট আমরা যারা আছি লেম্যান, যারা বিজনেসে আছি, অ্যাপ্লিকেশনটা ভালো বুঝি আর কি, তাদের জন্য সুবিধা। আচ্ছা যাই হোক, আমরা চ্যাপ্টারটা তো মোটামুটি শেষ করলাম। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমরা একটু ডেপথে প্র্যাকটিস করি যে সলভারের যে সেটা 6-7 ঘন্টা কি এই সেশন নাকি ডিফারেন্ট কোনো ট্রেনিং প্রোগ্রাম? ডিফারেন্ট ট্রেনিং, ওইটার জন্য হয়তো পেমেন্ট, সামান্য কিছু পেমেন্ট। আমাদের তো পেমেন্ট বুঝেনি, একটু আগে বোধহয় আপনারা আলাপ করতেছিলেন যে বাইরে সাপ্লাই চেনের খরচ কত, আর এখানে দেখুন একদম বার্গার খাওয়ার প্রাইসে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ স্যার। কত মিনিমাম খরচে আমরা একটা আমাদের সোসাইটি ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? আর স্যার আপাতত নাই স্যার আজকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই স্যার, আসসালামু আলাইকুম।